প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ মামুন আহমেদ। উনি বর্তমানে মালয়েশিয়াতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচকান্দি গ্রামে। উনি মালয়েশিয়াতে একটি ছোটখাটো গার্মেন্টসে চাকরি করছেন। যখন ওনাদের কাজের চাপ বেশি থাকে তখন এক বাংলাদেশি ভাই পার্ট টাইম কাজ করার জন্য ওনাদের গার্মেন্টসে আসেন। তার নাম হচ্ছে শামীম মিয়া। শামীম ভাইয়ের পোশাক আশাকের একটা অদ্ভুত ব্যাপার কিন্তু লক্ষ্য করেছেন মামুন ভাই। সেটা হচ্ছে শামীম ভাই কালো শার্ট, কালো প্যান্ট, কালো গেঞ্জি, এমনকি মাঝে মাঝে কালো লুঙ্গিও পরেন। মামুন ভাই একবার জিজ্ঞেস করলেন যে ভাই, আপনার কি কালো রং খুব পছন্দের? সবকিছু দেখি কালো রঙের পরেন। তখন ওই শামীম ভাই বলেন যে না ভাই, পছন্দের রঙের কারণে না, এখানে একটা ঘটনা আছে। আর এমন একটা ঘটনা, এখনো আমাদের এলাকায় কুরবানির ঈদের যখন সময় আসে মানুষজন এই ঘটনা নিয়ে আলোচনা করে। তখন শামীম ভাই ওনার ঘটনাটা বলতে শুরু করেন। শামীম ভাইয়ের বাড়ি হচ্ছে রংপুরের পীরগঞ্জে। গ্রামের নামটি বললেও উনি আসলে গ্রামের নামটি সবাই জানুক এটা আসলে চান নাই, যার কারণে গ্রামের নামটা আমরা বলছি না। শামীম ভাইরা দুই ভাই এক বোন। ওনার বড় ভাইয়ের নাম শহীদুল আর ওনার নাম শামীম। ওনার মা বেঁচে নাই। ওনার আব্বু একজন গরু ব্যবসায়ী, তবে ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, তো আগের মতো চলাচল করতে পারেন না। ওনার আব্বুর এই কাজটা এখন মোটামুটি ওনার যিনি বড় ভাই উনি দেখাশোনা করার চেষ্টা করেন আর কি। আর ওনার আব্বুর নাম হচ্ছে মোজাম্মেল, সবাই তাকে মোজাম্মিয়া বলেই ডাকে। আসলে গরু যেই কেনার জন্য যেই হাটে যেতে হবে, তারপর গরু কিনে আনতে হবে, আবার পরবর্তী হাটে তুলতে হবে, এইভাবে উনি কাজগুলো করেন আর কি। এক হাট থেকে গরু কেনেন, গরু কেনার পর সেই গরুগুলোকে কিছুদিন লালন পালন করেন, তারপর বাজার বুঝে অন্য হাটে সেই গরুটা বিক্রি করেন। এইভাবে উনি লাভ করেন, অনেক আগে থেকে এটা করে আসছেন। এখন আর বয়স হয়েছে, এখন এই এনার্জিটা তো আর পান না, ম্যাক্সিমাম সময় বাসায় থাকেন। আর শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই, উনি ওনার বাবার এই ব্যবসাটা বুঝেছেন, তিনি এই ব্যবসাটা করছেন। সাল 2023 কুরবানি ঈদের আগে এই যে শহীদুল ভাই অর্থাৎ শামীম ভাইয়ের বড় ভাই, উনি বাজারে গরু কিনতে যাবেন। এদিকে শামীম ভাইয়ের আব্বা অসুস্থ। এই কারণে শামীম ভাই উনি ভাইকে মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করেন। ঈদের বাকি তখন 10 থেকে 12 দিন। ওনারা দুই ভাই মিলে বাজারে যান গরু কেনার জন্য। বলে রাখা ভালো, ওনাদের এলাকায় ঈদ আসলেই গরুর হাট জমে ওঠে। কিন্তু ওনাদের এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরেই একটি সাপ্তাহিক বাজার রয়েছে, সেখানে অনেক অনেক গরু মহিষ তোলা হয়। নিয়ত ছিল যে ওনারা দুইটা গরু কিনবেন, একটা ওনাদের কুরবানির জন্য রেখে দেবেন, আর একটা ভালো দাম পেলে অন্য বাজারে বিক্রি করে দেবেন। সারাদিন বাজারে অনেক ঘোরাঘুরি ওনারা করলেন, অনেকগুলো গরু দামাদামি করলেন, কিন্তু যোগ্য মনে হলো না, তাই কিনতে পারলেন না। প্রায় মাগরিবের আজান হয়ে গেছে এমন একটা ভাব হবে আর কি, বা আজান দিয়েও দিয়েছে কোনো কোনো জায়গায়। এমন সময় দেখা গেল যে ওনার ভাই এই যে শহীদুল ভাই একজন গরু ব্যবসায়ীর কাছ থেকে দুইটা গরু কিনে এনেছেন। গরু দুটা দেখতে মনে হলো একই বয়সের, একটা রং কালো আর একটা রং লাল, মানে একটা কালো রঙের একটা লাল রঙের। গরু দুটো দামে এবং দেখতে ভালোই লাগছিল, দাম খুব বেশিও ছিল না, কালারও ভালো, শরীর স্বাস্থ্য ভালো। গরু দুইটাকে দেখে পছন্দ হলো শামীম ভাইয়ের। গরু দুইটা দড়ি হাতে নিলেন। আর শহীদুল ভাইয়ের অভ্যাস ছিল এই বিড়ি সিগারেট খাওয়া। উনি একটা দোকানে গেলেন সিগারেট আনতে। সিগারেট আনতে আনতে তখন কিন্তু মাগরিবের আজান সব জায়গায় শেষ হয়ে গেছে। বাজারে যে সমস্ত পিকআপ বা এই টাইপের যে গাড়িগুলো থাকে, গ্রাম এলাকায় কিছু এই যে নসিমন, করিমন, বটবটি এরকম কিছু থাকে আর কি, গরু আনা নেওয়ার জন্য। তো এরকম বেশ কিছু যানবাহন তো থাকে, এই যানবাহন একটাও এখন আর নাই। অনেকে কি করে যে গরু নিয়ে আসছে, যদি বিক্রি না হয় এই জন্য ওই যানবাহনগুলো রেখেই দেয়। যাদের বিক্রি হয়ে যায় তারা তো খালি হাতে চলে যায়, কিন্তু যারা কিনলো তারা তো আবার সেই যানবাহনগুলো খুঁজতে থাকে। মাগরিবের পরে ওখানে কোনো কিছুই থাকে না। এদিকে ওনারা তো মাগরিবের রক্ত পার করে ফেলছেন এমন একটা ভাব হয়েছে, ওখানে কোনো যানবাহন নাই। এখন কি করবেন? এই গরুগুলোকে তো হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। ওনারা কোনো উপায় না পেয়ে
গরুর দড়ি হাতে নিয়ে হাঁটতে লাগলেন। আর শহীদুল ভাই গরুর পেছনে আছেন, পেছনে ধাক্কা দিতে লাগলেন। গরু তো আসলে অপরিচিত জায়গায় অপরিচিত লোকের সাথে প্রথমেই যেতে চাইবে না। আর সামনের দিকে শামীম ভাই, আর পেছন থেকে ওই শহীদুল ভাই গরুকে ধাক্কাচ্ছেন আর একটার পর একটা সিগারেট খাচ্ছেন। ইতোমধ্যে হাঁটতে হাঁটতে এশার আজান হয়ে গিয়েছে। আর হাঁটতে হাঁটতে ওনারা কিন্তু অনেকটা পথ পাড়িও দিয়ে ফেলেছেন। 2 কিলোমিটার উপরে ওনারা হেঁটে ক্রস করে ফেলেছেন অনেকটাই রাস্তা, 2টো গ্রাম ক্রস করে ফেলেছেন। এখন ওনাদেরকে যেতে হবে একটা মাঠের মাঝখান দিয়ে। মাঠের আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, শুধু আবাদি ফসল আর তুলা গাছ, তাল গাছ কয়েকটা জায়গায় রয়েছে, এরকম কয়েকটা গাছ বিভিন্ন জায়গায় আছে আর কি। তো ওনারা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কোনো ভয় লাগছিল না, কারণ 2 ভাই একসাথে আছেন, 2টা গরু সাথে আছে, ভয় কিসের। তো যাচ্ছেন যাচ্ছেন, মাঠের প্রায় শেষ দিকে মনে হয় আরেকটুখানি বাকি, তখন এই যে শহীদুল ভাই উনি শামীম ভাইকে বলছেন যে, এ শামীম দাঁড়া, আমার একটু জল বিয়োগ করতে হবে, তুই গরু 2টার দড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাক, আমি এখনই আসতেছি। তো উনি ওই যে কাছাকাছি তুলা গাছটা ছিল, ওই তুলা গাছের কাছে গিয়ে জল বিয়োগ করার পর উনি চলে আসছেন। এবার শামীম ভাই বলছেন যে, ভাই তুমি এবার গরু 2টার দড়ি ধরো, আমার একটু জরুরি কাজ আছে। তো উনিও আবার এক সাইডে গিয়ে জল বিয়োগ করেছেন। এরপর ওনারা একসাথে হাঁটা শুরু করেছেন। যখন হাঁটা শুরু করেছেন তখন দুইজনই দেখেন যে একটা কালো বিড়াল ওনাদের সামনে হেঁটে আসছে, মানে ওনাদের দিকেই হেঁটে আসছে। এই মাঠের মধ্যে এইরকম একটা বড় সাইজের কালো বিড়াল কোত্থেকে আসলো? এদিকে তো বিড়াল থাকার কথা না। তো উনি আবার ওনার যে ভাই, শামীম ভাইয়ের বড় ভাই শহীদুল ভাই, তাকে বলছেন যে, ও ভাই দেখো তো এত বড় বিড়াল কোত্থেকে আসলো এই মাঠের মধ্যে? তখন ওনার বড় ভাই বলছে, আরে এসব বিড়াল টিড়াল কোত্থেকে আসলো, এগুলো দেখলে লাভ হবে নাকি? তাড়াতাড়ি চলতো, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারলেই ভালো, এমনিতে এই গরু নিয়ে অনেকটা পথ হেঁটে আসলাম। ওনারা হাঁটা শুরু করলেন, বিড়ালটা মনে হলো ওই ক্ষেতের ভিতরে কোনো দিক যেন চলে গেল। এটা নিয়ে কিন্তু ওনাদের আর কোনো মাথা ব্যথা নাই। এবার একটা বিষয় ওনারা খেয়াল করলেন, যেই গরুগুলো হাঁটতে চাচ্ছিল না সহজে, পেছন থেকে ধাক্কিয়ে ধাক্কিয়ে এগিয়ে নিতে হচ্ছিল, এই গরুগুলো মনে হচ্ছে আগের থেকে বেশ তাড়াতাড়ি হাঁটছে। তারা তো আস্তে ধীরে হাঁটছিল, এখন দেখি এই 2 জনের আগে এই গরুগুলো হাঁটার চেষ্টা করছে, এমন একটা অবস্থা। এতক্ষণ তো গরু মানে দড়ি ধরে টানতে টানতে আনতেছিলেন আর কি ওনারা, ধাক্কায় ধাক্কায়। এবার এমন একটা অবস্থা যে গরুর সাথে হেঁটে ওনারাই পারছেন না। এখন একটা বিষয় ওনারা চিন্তা করলেন, হঠাৎ করে গরুর কি এমন হলো যে এরকম করে তাড়াতাড়ি হাঁটা শুরু করলো? তো ওনারা বাসায় পৌঁছে যান। বাসাটা খুব বেশি দূরে ছিল না। বাসায় পৌঁছে গিয়েছেন। বাসায় পৌঁছে যাওয়ার পর গরুগুলো গোয়ালে বেঁধে রেখে হাত মুখ ধুয়ে গোসল করে 2 ভাই ভাত খেতে বসে গেছেন। এই যে শামীম ভাই, ওনার আবার একটা অভ্যাস রয়েছে, উনি যখন খাবার খেতে বসেন সবসময় জানালার পাশে বসে উনি খাওয়া দাওয়া করেন। ভাত খাওয়ার শেষ পর্যায়ে উনি দেখেন ওই যে কালো বিড়ালটা, যেই বিড়ালটাকে উনি দেখেছিলেন, মনে হলো ওই বিড়ালটা ওনার জানালার কাছাকাছি এসে বসে আছে। তো উনি কি করেছেন, খাওয়ার পরে প্লেটে হাত ধুয়ে এই হাত ধোয়া পানিটা জানালা দিয়ে ওই বিড়ালটার উপর ছুঁড়ে ফেলেছেন। এরপর প্রতিদিনের মতো শুয়ে পড়েছেন, আর কোনো সমস্যা হয়নি। সকাল হতেই ঘুম ভাঙে কান্নার শব্দে। তড়ি ঘড়ি করি আসলে উঠে শামীম ভাই দেখেন যে ওই যে গতকাল বাজার থেকে কিনে আনা 2টো গরুর মধ্যে একটি গরু গোয়াল ঘরে মৃত অবস্থায় পড়ে আছে, আর অন্য গরুটা সব ঠিকঠাক সুস্থই আছে। মৃত গরুটাকে দেখে মনে হচ্ছে যে মাত্রই মারা গেছে, আর মনে হয় মারা যাওয়ার আগে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। তার চোখ দুটি মনে হচ্ছে ঠিকরে বের হয়ে আসার উপক্রম হয়েছে, এমনটাই মনে হচ্ছিল। ওই দিনকার পর থেকে রাতে মাঝে মাঝে কি সমস্ত আজে বাজে স্বপ্ন শামীম ভাই দেখতে শুরু করেন। স্বপ্নগুলো ছিল এমন, মনে হচ্ছে কেউ ওনাকে রাগে গলা চিপে ধরে মারতে যাচ্ছে। প্রতিদিন এমন স্বপ্ন দেখে ওনার শরীর দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিল। এদিকে সময় গড়িয়ে ঈদের দিন চলে আসে। নিয়ত ছিল যে একটি গরু কুরবানি করবেন, আর একটি গরু মাঠে তো আসলে আর চড়াবেন না, ওটা তো হাটে নিয়ে বিক্রি করবেন। যেহেতু একটি গরু মারা গেছে, ওনারা চিন্তা করলেন যে এই গরুটা আর বিক্রি করব না, এইটা
আমরা কুরবানি করব। তো কুরবানির দিন ওই গরুটাই ওনারা কুরবানি করেন। আর যেহেতু আত্মীয় স্বজনদেরকে কুরবানির মাংসের একটা ভাগ দিতে হয়, কাছাকাছি জায়গায় তো ওনার বোনের বাড়িও আছে, বোনকে না খাইয়ে কি আসলে ওনার মাংস খেতে পারবেন? বোনের জন্য তো মাংস ওনারা আলাদা করে রেখেছিলেন। বোনের বাড়িতে উনি মাংস নিয়ে বিকালের দিকে গিয়েছেন। এদিকে বোনের বাড়ি যখন গিয়েছেন, বোন তো ওনাকে না খাইয়ে ছাড়বেনই না, কি আর করা, বসে আছেন। মাগরিবের আজানের পর বোন রান্নার কাজ সবকিছু সমাপ্ত করেন। খাওয়া দাওয়া শেষ করে বোনকে বিদায় জানিয়ে বাড়ির দিকে আসতে থাকেন। আসলে বোনের বাড়ি কিন্তু খুব কাছাকাছি, পায়ে হেঁটে ওনার বাড়ি থেকে 6 থেকে মাত্র 7 মিনিটের পথ। তো বোনের বাড়ি থেকে যখন ব্যাক করেছেন নিজের বাড়ির দিকে, 3 মিনিটের মতো হয়তো বা পথ হেঁটেছেন আর কি। তো রাস্তার এক পাশে কয়েকটা তুলা গাছ, রাস্তার অপর পাশে আবার কয়েকটা তেঁতুল গাছ আছে। লোকমুখে শোনা যায় এই তেঁতুল গাছগুলোতে নাকি মানুষ ওঠে না। আর এই তেঁতুল গাছগুলোর বয়স কত তাও কেউ নির্দিষ্টভাবে বলতে পারে না। তেঁতুলগুলো, এই যে তেঁতুলগুলো যেগুলো হয় আর কি, এগুলো এমনি পড়ে যায়, কেউ ওঠে টোঠে না তো। আর এই তেঁতুল গাছগুলোতে জিন বা ভূত আছে কিনা এমনও কোনো আসলে অস্তিত্ব বা এমন কোনো নজির ওনারা কেউ পান নাই। এমনটাই বলেন যে এখানে কোনো কিছু আছে কি নাই, কেউ কিছু দেখেও নাই। তো মানে পুরনো তেঁতুল গাছ আর কি। সারাদিন এই তেঁতুল গাছের নিচে এলাকার ছেলেপেলেরা এসে হাওয়া বাতাস খায়। তবে রাতের বেলার দিকে কেউ একটা আসে না। যদিও বা কেউ আসে, তবে একা আসে না, একসাথে 2-3 জন যায়। তো উনি ওনার বোনের বাড়ি থেকে আসার সময় ওই তেঁতুল গাছের কাছে আসতেই ওনার কেমন যেন ভয় লাগছিল। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। হঠাৎ দেখেন তেঁতুল গাছের পেছন থেকে একটা কালো ধোঁয়ার মতো কি যেন একটা বেরিয়ে ওনার দিকেই আসছে। আর উনি তখন আর হাঁটতে পারছেন না, মনে হচ্ছে ওনার পা দুটো যেন কেউ শেকল দিয়ে বেঁধে ফেলেছে। কালো ধোঁয়ার কুণ্ডলিটা ঘুরতে ঘুরতে ওনার কাছে এসে মিলিয়ে গেল। কিছুই বুঝতে পারলেন না যে হলোটা কি। এরপর ওনার আর কিছুই মনে নাই। বাকি কথাগুলো উনি শুনতে পার ওনার বড় ভাইয়ের মুখে। ওনার বড় ভাই যিনি শহীদুল ভাই, উনি দেখেন যে রাত হয়ে যাচ্ছে, এদিকে উনি বাড়িতে আসছেন না, মোবাইল ফোনে ওনাকে পাওয়া যাচ্ছে না। তখন শহীদুল ভাই, উনি তো জানেনই যে উনি শামীম ভাই বোনের বাড়িতে গিয়েছেন, তখন এই শামীম ভাইকে খোঁজার জন্য বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন। উনি ভেবেছেন রাত্রে কি ওইখানেই থাকবেন কি থাকবেন না, এত কাছের রাস্তা, থাকারও তো কথা না, চলে আসারই কথা। তখন উনি যখন মানে রওনা দিলেন ওই রাস্তা দিয়ে, উনি নাকি গিয়ে দেখেন এই শামীম ভাই তেঁতুল গাছের যে গোড়া রয়েছে এই গোড়ায় বসে বসে ঘুমাচ্ছেন, অজ্ঞানও না, উনি ঘুমাচ্ছেন। এরপর ডাকাডাকি করার চেষ্টা করলেন, উনি উঠলেন। ওঠার পর বলে যাই চল বাড়িতে চল। তখন নাকি এই শামীম ভাই বলছিলেন আমি চলে যাব, আমি নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। এরপর ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসছেন। এরপর তো উনি ওই একই কথাই বলতেছেন বাড়িতে আসার পরও, চলে যাব, নিয়ে যাব, এরকম কথা বলতেছেন আর কি। বাড়ির লোকজন তো বুঝতে পারলেন যে কিছু একটা হয়েছে। তখন এই শহীদুল ভাই উনি পার্শ্ববর্তী গ্রামের একজন নাম করা রাখি, যিনি আবার জিন ছাড়ানোতে খুবই পারদর্শী, এমন একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসেন, আসার পর উনি বলতেছেন মানে শামীম ভাইকে দেখে বলতেছেন যে আরে এই জিনিসটা এর কাছে কিভাবে আসলো বুঝতে পারলাম না তো। এটা বলার পর শামীম ভাইকে উঠোনের মাঝখানে নিয়ে আসা হয়, একটা শীতল পাটি বিছিয়ে এটার উপর ওনাকে বসানো হয়। এরপর শামীম ভাইয়ের হাতের কনিষ্ঠ আঙ্গুলে চাপ দিয়ে ধরে বিসমিল্লাহ বলে উনি সূরা পড়তে থাকেন। তখন নাকি হুজুরের সামনেই, উনি তো বসেছিলেন, বসেই নাকি শামীম ভাই ঘুমিয়ে পড়েন। এরপর শামীম ভাইয়ের ভেতর থেকে একটা মহিলা কণ্ঠে একজন কথা বলতে থাকে। হুজুর প্রথমে বলল এই কিরে তুই এখানে কিভাবে আসলি? তখন ওই জিনটা বলছে যে হুজুর মশাই আপনি আছেন কেমন? হুজুর বললেন আমি তো আছি ভালোই, কিন্তু তুই কেন আবার এর পিছে আসলি বলতো? তখন ওই জিনটা বলে দেখেন হুজুর আমি একজন অসহায় মহিলা জিন, আমি কাউকে কিন্তু ধরি না, কেউ বলতে পারবে না আমি কখনো কাউকে ভয় দেখিয়েছি। তখন হুজুর বললেন যে তাহলে ওকে ধরলি কেন?
তখন ওই মহিলা জিন বলে, আমি আসলে অনেক দিন ধরে অভুক্ত, ক্ষুধার্ত, তবুও কাউকে আমি বিরক্ত করি না, কারণ আমার একটা সীমাবদ্ধতা আছে, আমি এই নির্দিষ্ট এলাকার বাইরে কোথাও যেতে পারি না। এরা দুই ভাই মিলে গরু নিয়ে আসছিল, তা আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি এই এলাকার বাইরে কিছু করতে পারি না, যেতেও পারি না। ওরা কি করলো, ওরা আমার থাকার জায়গাটায় জল বিয়োগ করলো। আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই একটাই জায়গা। আমি ওদেরকে একটু ভয় দেখাতে চাইছিলাম, বাড়ি পর্যন্ত আসলাম, কিন্তু ওরা কি করলো, ওরা এটো পানি আমার শরীরে ছুঁড়ে মারলো। এই কাজটা কি ঠিক হয়েছে? হুজুর বলেন, না, ঠিক তো হয় নাই। কিন্তু তুমি কিভাবে আসছিলা? তখন ওই জিনটা বলছে, আমি তো বিড়ালের রূপ নিয়ে আসছিলাম। তখন হুজুর বলতেছে, বিড়ালের রূপ নিয়ে তুমি আসছো? আসলে ওরা তো বুঝতে পারে নাই। তখন ওই জিনটা বলছে, বুঝুক আর না বুঝুক, এভাবে কি কোনো প্রাণীর গায়ে এটো পানি ছুঁড়ে দেয় কি ঠিক? হুজুর বলতেছে যে আসলেই তোমার কথায় যুক্তি আছে, আসলে তো ঠিক না, ও তো অন্যায় করে ফেলছে। তখন ওই জিনটা বলে যে এই এটো পানি ছুঁড়ে দেওয়ার কারণে আমার তো আরো রাগ হয়ে যায়। তখন আমি ওদের একটা গরুকে মেরে ফেলি। আর ও যখন আবার তেঁতুল গাছের ওই দিক দিয়ে আসতেছিল, ওই তুলা গাছের কাছাকাছিও চলে আসে, যেহেতু এইটুক এরিয়ার মধ্যে আমি ঘুরে বেড়াই, তখন আমি ওকে আসর করি। তখন হুজুর বলে, আচ্ছা, তুমি বারবার বলতেছো যে তুমি এই এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারো না, তুমি এখানে আসলা কিভাবে বলো তো? তখন ওই মহিলা জিনটা একটা করুণ কাহিনী বলে। ওই মহিলা জিন বলে, 1980 সালে অন্য এলাকার একজন ব্যক্তি, সে ছিল একটা কবিরাজ, মানে এই এলাকার কাছাকাছি আর একটা এলাকায় এক কবিরাজ বাস করতো, তার নাম ছিল ওহিদ কবিরাজ। সে ভালো খারাপ জিন, মানে ভালো হোক খারাপ হোক, বিভিন্ন ধরনের জিনকে সে বন্দি করে নিজের কাছে রাখতো, আর ওই জিনদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করাতো। ওই মহিলা জিন জানায় যে এই ওহিদ কবিরাজ একবার এক জোড়া জিনকে বন্দি করে। এরা ছিল স্বামী স্ত্রী। এই স্ত্রী জিনটা হচ্ছে এই মহিলা জিন। তবে এই মহিলা জিনটাকে দিয়ে সে তেমন কোনো কাজ করাতো না, তবে তার স্বামীকে দিয়ে নাকি অনেক খারাপ কাজ করাতো। স্বামীটা করতে চাইতো না, কারণ তার স্বামী ভালো ছিল। একবার কি হলো, একটা নবজাতক শিশুকে মেরে ফেলার জন্য সে এক লোকের কাছ থেকে অনেকগুলো টাকা গ্রহণ করে। এরপর নাকি এর স্বামীকে নির্দেশ দেয় যে তুই এক্ষুনি যা, ওই নবজাতককে গলা টিপে মেরে আসবি, অথবা পানিতে ডুবিয়ে মেরে আসবি। সে এই কাজটা করতে চায় না, তারপরও নাকি ভয় ভীতি দেখায়, না করলে মেরে ফেলবে। এরপর এই মহিলা জিনের স্বামী সেই নবজাতকের কাছে যায়। নবজাতকের চেহারাটা নাকি এতটাই সুন্দর ছিল, মায়াবী ছিল, এই কাজটা সে আসলে করতে পারে নাই। সে ফেরত আসে, এসে বলে যে আমি এই কাজটা করতে পারলাম না, এই বাচ্চাকে মারা আমার পক্ষে সম্ভব না। ওই ওহিদ কবিরাজ এই কথা শোনার পর নাকি এতটাই ক্ষিপ্ত হয়েছিল, সাথে সাথে এই মহিলা জিনের স্বামীকে সে আগুনে জ্বালিয়ে ছাই করে দেয়। আর এই মহিলা জিনকে এই তুলা গাছের সাথে এমন ভাবে বন্দি করে দেয় যে সে এই তুলা গাছ এবং আশেপাশের জায়গা ছাড়া কোথাও যেতে পারবে না। আর তার আত্মীয় স্বজনদের সাথে এমন ভাবে একটা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন একটা পর্দা ফেলে দেয়, তার আত্মীয় স্বজনরাও তাকে খুঁজে পাবে না। এভাবেই সে এই এলাকায় বন্দি জীবন পার করছে। তার কোনো সন্তানাদি নাই, তার স্বামীকে মেরে ফেলেছে, সে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে না। আর জিনটা অপেক্ষায় আছে কখন অনেক শক্তিশালী একজন রাকি আসবেন, তার মাধ্যম দিয়ে হয়তোবা এই মহিলা জিনটা মুক্তি পাবেন। এখন যে হুজুর আসছে তার পক্ষে সেটা করা সম্ভব না, এটা ওই মহিলা জিন বুঝতে পেরেছিলেন যে সাধারণ কোনো হুজুর দিয়ে, সাধারণ কোনো রাকি দিয়ে এই কাজ হবে না, এই কাজের জন্য আরো অনেক উঁচু স্তরের রাকি লাগবে। মহিলা জিন তার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনীটা বলেন। তখন হুজুর বুঝতে পারেন যে আসলেই তার সাথে যেটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। এখন তাকে তো উনি এখান থেকে মুক্তি দিতে পারছেন না, তখন কি আর করা। হুজুর বলেন যে যা হওয়ার তো হয়ে গেছে, তুমি আর এদেরকে কষ্ট দিও না, এরাও তো আসলে ওরকম ধনী মানুষ না, গরিব মানুষ। এই যে গরুটাকে মেরে ফেললা, এটা কি ঠিক হইলো? যাই হোক, যা হওয়ার তো হয়েই গেছে, এখন বলো কি করলে তুমি চলে যাবা। তখন ওই জিনটা বলে যে হ্যাঁ, আমি চলে যাব,
যেহেতু এতদিন আমি কোনো মানুষের তেমন কোনো ক্ষতি করি নাই, আর ক্ষতি করার ইচ্ছাও নাই, তবে আমি খুশি হব এই শামীম ছেলেটা ও বেশ কিছু বছর যেন কোনো রঙিন কাপড় না পরে, ও কালো কাপড় পরলে আমি খুশি হব। এক দামের 4টি কালো মুরগি, মোরগ না মুরগি, আগামী শনিবার সন্ধ্যায় মাগরিবের আজানের পর ওই গাছের নিচে আল্লাহর নামে জবাই করে দিয়ে আসতে হবে। 4টি হাঁসের ডিম, যেগুলো সাদা হতে হবে, এরকম 4টি হাঁসের ডিম ওখানে রেখে আসতে হবে। আরেকটি কালো শাড়ি এক দামে কিনে ওই গাছের নিচে রেখে আসতে হবে। আর এটাও নাকি ওই মহিলা জিনটা বলে দেয় যে শামীম ভাইয়ের বয়স 36 বছর হওয়ার আগ পর্যন্ত উনি বিয়ে করতে পারবেন না, আর এভাবেই উনি ড্রেসগুলো মেনটেন করে যাবেন এই সময় পর্যন্ত। তো এরপরে ওই জিনকে বলে দেওয়া হয় তোমার সবগুলো শর্তই আমরা মেনে নিলাম, আমরা রাজি। এরপর শামীম ভাইকে ছেড়ে দিয়ে ওই জিনটা চলে যায়। এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা আসলে হয়নি, কেননা ওই জিনটা যাই বলেছিল সবকিছুই করা হয়েছিল। আর সেই অনুযায়ী মূলত এই যে ড্রেসটা, এই ড্রেসটা উনি পরছেন। এই ড্রেসটা পরা ওই জিনটা বাধ্যবাধকতা ওইভাবে করে না দিলেও জিনটা বলেছিল যে সেটা পরলে খুশি হবে। এখন যেহেতু খুশি হবে বলেছে, কোনো কারণে হয়তোবা কোনো একটা প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে রঙিন কাপড় সে পরতেই পারে, ভুল হইতেই পারে, তখন আবার কোনো সমস্যা হয় কি না। আর দেশে থাকলেও কখন কি হয়ে যাবে, কোন ভুল হয়ে যাবে, এই কারণে উনি মূলত প্রবাস জীবনে চলে আসছেন। আর ওনার কালো কাপড় পরার কারণ মূলত এটাই উনি জানিয়েছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। তো আমি এখন একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। যিনি পাঠিয়েছেন তার নাম হাসিব মাহমুদ, তার নাম হচ্ছে, যার ঘটনা শেয়ার করবেন তার নাম হচ্ছে ইব্রাহিম, এবং পেশায় ইব্রাহিম সাহেব ছিলেন একজন আলেম। বর্তমানে তিনি একটা কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কাজ করছেন। তো ইব্রাহিম সাহেবের বয়স যখন 10 বছর, তখন থেকে তার সাথে একটা ঘটনা শুরু হয়। উনি যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসার হোস্টেলেই থাকতেন। একদিন রাতের বেলা উনি ওনার পড়া শেষ করে খাবার দাবার খেয়ে যথারীতি শুয়ে পড়েন। মাঝরাতে ওনার ঘুম ভাঙে প্রচন্ড পেট ব্যথার কারণে। তো উনি ওয়াশরুমে যান। তো ওনার পাশের আরেকজন ছাত্রকে ডাকেন ওনার সাথে বাইরে যাবার জন্য, কিন্তু সেই ছেলে না উঠায় উনি একাই রুম থেকে বের হয়ে বাথরুমে যান। তো ওয়াশরুমটা ছিল মাদ্রাসার এরিয়ার ভেতরে, ওই কম্পাউন্ডের ভেতরেই। তো তিনি ওয়াশরুম থেকে বের হয়ে যখন ওনার রুমের দিকে যাবেন, তখন তিনি দেখতে পান ওনাদের মাদ্রাসার গেটের সামনে ওনার দাদার মতো হুবহু একজন দেখতে মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি অবাক হয়ে যান, ভাবতে থাকেন তার দাদা এত রাতে এখানে কিভাবে আসলো। ঠিক এমন সময় অবয়বটা ওনাকে ডাক দেয়। অবয়বটা বলে, ইব্রাহিম, আমার সাথে আয়। ইমাম সাহেব তখন ছোট বয়স হলেও একটা জিনিস ঠিকই খেয়াল করলেন, যে তিনি দেখলেন ওনার দাদার মতো লোকটা গেটের সামনে দাঁড়িয়ে থাকলেও গেটটা ছিল তালা মারা। উনি কিছু না বলে ওনার হাতে থাকা ওয়াশরুমের যে পাত্রটা, সে অবয়বনার দিকে ছুঁড়ে মেরে রুমের দিকে দৌড় দেয়। উনি রুমে গিয়ে শুয়ে পড়ে। ভয়ে সারা রাত তিনি আর ঘুমাতে পারেন না। তিনি এতটুকু শুনছিলেন, পেছন দিকে যখন তিনি ফেরত আসছিলেন তখন কেউ কিছু বলছিল যেটা স্পষ্ট তিনি শুনতে পারেননি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওনার পড়াশোনায় কিছুদিন হ্যাম্পার হলেও এর পরবর্তী ঠিকই সময়ে পড়াশোনা তিনি ঠিকই চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎই ওনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে থাকে সবাই। পরিবর্তনটা লক্ষ্য করে মাদ্রাসার শিক্ষক। ওনার শিক্ষক দেখতে পান ইব্রাহিম সাহেব কেন যেন পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাচ্ছেন। উনি কোরআন একদম পড়তেই চাইতেন না। হুজুর আরো লক্ষ্য করে যে ইব্রাহিম সাহেব নাকি মাদ্রাসার পুকুর পাড়ে থাকা একটা জাম গাছের নিচে প্রায় চুপচাপ বসে থাকে। উনি কারোর সাথেই কোনো কথাই বলতেন না, একা একা থাকতেন। একদিন রাতের ঘটনা, ওনার শিক্ষক ইব্রাহিম সাহেবকে দেখার জন্য ওনার রুমে যায়। হুজুর গিয়ে যে দৃশ্যটা দেখে তা ঠিক এরকম। হুজুর রুমের সামনে যেয়ে দেখতে পান যে ইব্রাহিম সাহেব তার বিছানার উপর শূন্য অবস্থা থেকে ধপাস করে পড়ল। সাথে সাথে রুমের জানালার একটা পার্ট জোরে শব্দ করে খুলে গেল। তো হুজুরের কাছে মনে হলো যে মাত্র রুম থেকে ঝড়ের বেগে কেউ একটা বের হয়ে গেল। তো পরদিন হুজুর ইব্রাহিম সাহেবকে রুমে ডেকে
ওনার মতো করে কিছু রিচুয়াল এবং ঝাড়ফুঁক করে দেয়। ইমাম সাহেব মোটামুটি সুস্থ হয়ে যায়। ইমাম সাহেবের বাড়িতে খবর পাঠানো হয়। ওনার বাবা এসে সব শুনে ইমাম সাহেবকে বাড়ি নিয়ে যায়, যার কারণে ইমাম সাহেবের আর হাফেজি শেষ করা হয় না। ওনার বাবা ওনাকে ভর্তি করে দেন একটা কওমি মাদ্রাসায়। তো বেশ কিছু বছর ওই কওমি মাদ্রাসায় কেটে যায়। তো ইব্রাহিম সাহেব তখন মিশকাত জামাতের ছাত্র। মিশকাত জামাতে পড়া অবস্থায় ইব্রাহিম সাহেবের কাছে একটা মসজিদে ইমামতি করার প্রপোজাল আসে। প্রপোজাল দেয় ওনার মাদ্রাসার একজন শিক্ষক। ওই মসজিদ কমিটির দাবি ছিল তিনি তার ওয়াক্তের নামাজ পড়াতে হবে। তিনি যেহেতু ছাত্র, তাই জোহর এবং আসরের নামাজের ওয়াক্তে তিনি থাকবেন মাদ্রাসায়, তাই এই 2 ওয়াক্ত ছাড়া বাকি 3 ওয়াক্তের নামাজ তাকে পড়াতে হবে। তিনি ভাবলেন যে মসজিদ থেকে পাওয়া বেতনের টাকা দিয়ে নিজের পড়াশোনা এবং হাত খরচ চলে যাবে। ইব্রাহিম সাহেব প্রস্তাবে রাজি হয়। তো ইমাম সাহেব 2 দিন পর সবকিছু গুছিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হন। ইমাম সাহেব মসজিদে গিয়ে দেখতে পান ছোটখাটো একটা পাঞ্জেগানা মসজিদ, যেখানে জুম্মা হয় না, শুধু ওয়াক্তের নামাজগুলো হয়। আর মসজিদের অবস্থান ছিল লোকালয় থেকে একটু দূরে। মসজিদের চারিপাশে ছিল মেহগনি গাছের বিশাল একটা বাগান। তো মেহগনি বাগানের পাশে ছিল অনেক বড় একটা বাঁশঝাড়। ইব্রাহিম সাহেব এই পরিবেশ মসজিদ দেখে একটু ইতস্তত বোধ করছিল, কারণ সচরাচর মসজিদ এই জায়গায় কেন হবে। জবাবে সেই লোক বলে যে হুজুর, মসজিদটা 45 থেকে 50 বছর পুরানো। আগে থেকে এই জায়গায় একটা মসজিদ ছিল, এটা নতুন ভাবে করা হয়নি, তাই এই পরিবেশেই মসজিদটা এভাবেই রয়েছে সারা জীবন। তো ইব্রাহিম সাহেবের থাকার ব্যবস্থা হলো মসজিদ কমিটির থেকে। তো মসজিদের লাগোয়া একটা কক্ষ ছিল, একটা রুম ছিল, যেটা হুজুরের থাকার জন্য তৈরি করা হয়। তো ইব্রাহিম সাহেব আল্লাহর নাম নিয়ে সেই রুমে উঠে যান। মাসখানেক সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে ইব্রাহিম সাহেবের ঘুম ভেঙে যায় একটা ডাক শুনে। উনি শুনতে পান ওনার রুমের সামনে ওনার নাম ধরে ওনাকে কেউ ডাকছে। উনি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, কিন্তু বাইরে থেকে ওনাকে ডেকেই চলছে কে যেন। ওনার মনে হলো গলার স্বরটা মসজিদের কমিটির একজন সদস্য হক সাহেবের। তো ইব্রাহিম সাহেব কিছু না ভেবেই দরজাটা খুলেন। দরজা খুলে উনি কাউকে দেখতে পান না, কিন্তু উনি দেখছিলেন ওনার রুমের সামনে একটা কালো বিড়াল দাঁড়ানো। বিড়ালের চোখ দুটো জ্বলজ্বল করছিল। হুজুর আরেকটা বিষয় লক্ষ্য করেন যে বিড়ালটা সাইজে নর্মাল ছিল, কিন্তু বিড়ালটা বেশ বড় ছিল, নর্মাল সাইজের বিড়াল থেকে বেশ বড়। আর বিড়ালের মাথাটা ছিল অস্বাভাবিকভাবে মাথাটাই বড় শরীর থেকে। তো হুজুর দেরি না করে সাথে সাথেই দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার সাথে সাথেই বাইরে থেকে হুজুরের নাম ধরে ডাকা শুরু হয়। হুজুর আল্লাহকে ডাকতে ডাকতে রাতটা কাটিয়ে দেন। এই ঘটনা 2 দিন পরের ঘটনা। হুজুর রাতের বেলা যান ওয়াশরুমে। তো ওয়াশরুম থেকে বের হওয়ার পর হুজুর একটা বিকট হাসির শব্দ শুনতে পান, উপর থেকে আসছিল। উনি উপরের দিকে তাকিয়ে দেখতে পান মেহগনি গাছের মাথায় আগুন লেগেছে। ওই আগুনটা দাউ দাউ করে জ্বলছে। হুজুরের রুম পাশেই থাকার কারণে তিনি রুমে দৌড়ে চলে যান। রুমের দরজা বন্ধ করে হুজুর দোয়া পড়তে পড়তে কোন একটা সময় ঘুমিয়ে পড়েন। এর কিছুদিন পর হুজুর রাতের বেলা একটা মাহফিল থেকে মসজিদে ফিরছিলেন। হুজুর যে রাস্তা দিয়ে ফিরছিলেন তার পাশেই একটা মেহগনি বাগান ছিল, অন্য পাশে ছিল একটা খাল। হুজুর হঠাৎ শুনতে পান মেহগনি বাগানে হুজুরের সাথে সাথেই কে যেন হাঁটছে, সমান তালে, সমান স্টেপ। হুজুর থামলে সেই শব্দ থেমে যায়, হুজুর হাঁটলে সেই শব্দ শুরু হয়। হুজুর ভয় পেয়ে যান। হুজুর তাড়াতাড়ি হাঁটতে থাকেন, দোয়া পড়তে থাকেন। হঠাৎ কেউ একজন হুজুরকে একটা লাথি মারে। হুজুর সাথে সাথেই পাশের খালের মধ্যে পড়ে যায়। দেখতে পান একটা অবয়ব তার সামনে দাঁড়ানো। তিনি ছোটবেলায় তার মাদ্রাসায় দেখেছিলেন সেই অবয়বটাকে। অবয়বটা হুজুরকে বলছে, কি রে, সেদিন তো আমাকে আঘাত করেছিলি, অনেক চেষ্টা করে তো কোনো ক্ষতি করতে পারিনি, কিন্তু আজ তোকে কে বাঁচাবে? হুজুর দেখতে পান অবয়বটা তার আকৃতি পরিবর্তন করে শূকরের মতো একটা আকৃতি ধারণ করলো। হুজুরের উপর ঝাঁপিয়ে পড়লো। এটা ধস্তাধস্তি হলো কিছুক্ষণের। হুজুর আল্লাহকে ডাকতে থাকেন। হুজুর যখন অবয়বটার সাথে আর পেরে উঠছিলেন না, ঠিক তখনই হুজুর শুনতে পান আজানের শব্দ। এরপর হুজুর নিজেকে আর কোথায় কোথায় নিজেকে রেখেছেন বা কোথায় আছেন আর মনে করতে পারেননি। জ্ঞান ফিরলে দেখতে পান উনি ওনার বিছানায় শুয়ে আছেন। ওনার পাশে মুসল্লিরা সবাই দাঁড়ানো। হুজুর জানতে চান তিনি রুমে আসলেন কিভাবে।
মুসল্লিরা বলেন ফজরের নামাজের ওয়াক্তে ওনারা এসে দেখেন হুজুর রুমে নাই। তো ওনাদের মধ্যে একজন নাকি দেখতে পান হুজুর খালে পড়ে আছেন অজ্ঞান হয়ে। এরপর সবাই ওখান থেকে হুজুরকে নিয়ে রুমে নিয়ে আসেন। এই ধরনের ঘটনা ঘটার পর সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যায় যে কি হয়েছিল হুজুরের সাথে, কেন হুজুর এরকম খালে পড়েছিল। তো হুজুরের এরকম ঘটনার পরে হুজুর সবাইকে বলেন যে কোনো ভয়ের কিছু নাই, যে এটা হতেই পারে, আমি কাউকে দেখেছিলাম যার ফেস হওয়ার পরে আপনারা সবাই আমাকে এরকম একটা জায়গায় পেয়েছেন। তারপরে কিছুদিন সুস্থ হলে হুজুর ওই মসজিদ থেকে ওনার মাদ্রাসার হোস্টেলে চলে আসেন আবারও। তো হুজুর এবং তার ওস্তাদকে একজন ওস্তাদের সবকিছু প্রথম থেকে সবাই খুলে বলেন। ওস্তাদ থেকে কিছু আমল দেন এবং বলেন যে তার সাথে থাকা জিনদের মাধ্যমে তিনি চেষ্টা করবেন কিছু বের করার। তারপর থেকে ইব্রাহিম সাহেবের সাথে আর ফার্দার কোনো ঘটনা ঘটেনি। এটা কুমিল্লা থেকে হাসিব মাহমুদ আমাদেরকে পাঠিয়েছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি কাহিনী, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আহমেদ সাউথ আফ্রিকা থেকে। এবং কাহিনীটি কিন্তু আমার কাছে বেশ লেগেছে, জোস লেগেছে, মানে আমি খুব এনজয় করেছি কাহিনীটি, এবং আপনাদের সাথে সেটি আজকে শেয়ার করে ফেলবো আমার মতো করে। যাই হোক, এই কাহিনীটি ঘটেছিল সাউথ আফ্রিকাতে। স্পেসিফিক লোকেশন বলা যাবে না, এটা নিষেধ আছে, কারণ রোমেলের বিজনেস সেখানে, এবং তিনি যে কাহিনীর পাত্রপাত্রী সবারও পুরো নামটা শেয়ার করতে নিষেধ করেছেন। তো আমি সেভাবেই কাহিনীটি শেয়ার করবো আপনাদের সাথে। রোমেল সাউথ আফ্রিকায় গিয়েছিল এবং সেখানে সে একটা ব্যবসা দিয়েছে পরবর্তীতে, এবং সেখানে সেই ব্যবসাটা ছোটখাটো একটা ব্যবসা থেকে এখন মোটামুটি একটা চলনসই পর্যায়ে চলে এসেছে সেই ব্যবসা। তো এই ঘটনার সাথে রোমেলের অন্তর্ভুক্তিটা এইভাবে হয়। রোমেল একটা স্টোর দিয়েছিল সেখানে। সে স্টোরটা হচ্ছে লাইক এ কনভেনিয়েন্স স্টোর। আপনারা যারা আছেন বিদেশ আপনারা জানেন কনভেনিয়েন্স স্টোর কেমন হয়। তো সেখানে রোমেল কাজ করতো নিজের, যেহেতু স্টোর, সে দুপুরের পর থেকে নিজেই থাকতো সেখানে এবং রাত্রে ক্লোজিং পর্যন্ত। আর সেখানে থাকার আরেকটা বড় রিজন হচ্ছে যে রাতের বেলা 8টা-9টার পরে সেখানকার পরিবেশটা একটু অন্যরকম হয়ে যেত, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে যেত। তো তাকে এগুলো হ্যান্ডেল করতে হতো। তো এই কারণে রোমেল নিজেই থাকতো রাতের বেলা। তো একদিনকার ঘটনা, তখন গরমটা বেশ কমে গেছে হালকা, মানে তখন একটু চিল্ড ওয়েদার সেখানে তৈরি হয়েছে, এবং সেখানে যেহেতু দিনের বেলা অনেক গরম থাকতো, সন্ধ্যার পরে এমনি ঠান্ডা হয়ে যেত অনেকটা। তো তখনকার ওয়েদারটা আরেকটু চিল্ড হয়ে গেছে। তো মানুষজনও কম, মানে এরকম যখন একটু ঠান্ডা পড়ে তখন মানুষ কমে যায়। আর ওই অঞ্চলে নাকি মানুষ ঠান্ডাটা খুব একটা পছন্দ করে না। তো একটু ঠান্ডা পড়েছে এবং রোমেল কাজ করছে খুব আস্তে ধীরে, অল্প স্বল্প কাস্টমার আসতেছে এরকম সময়। তো রাত প্রায় 4:30টার দিকে, মানে সন্ধ্যা 7:30-8টা এরকম একটা সময় একজন ব্যক্তি তার স্টোরে আসলো, এবং একজন শ্বেতাঙ্গ, মানে একজন হোয়াইট, এবং অনেক শ্বেতাঙ্গ সেখানে থাকে। তার মাঝে এই শ্বেতাঙ্গটাকে একটু ডিফারেন্ট লাগলো, কারণ তার অ্যাকসেন্ট অ্যান্ড এভরিথিং শুনে অনেকটাই মনে হচ্ছে যে সে পিওর ব্রিটিশ অ্যাকসেন্টে, ককনিয়ান অ্যাকসেন্টে কথা বলছে। তো আসার পর তার সাথে কথা বললো এবং সে কফি বানালো, এবং তার মতো সে কাজ করছে, একটা ম্যাগাজিন নিয়ে সে দেখছিল। তো রোমেলও তার মতো কাজ করছে। এর মাঝে 1-2টা কাস্টমার আসছে, তাদেরকে সে ডিল করছে। তো সময় পার হয়ে যাচ্ছে এরকম করে, কিন্তু রোমেল অনেকক্ষণ পর খেয়াল করলো প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছে, লোকটা যাচ্ছে না। লোকটা শুধু এদিক ওদিক তাকাচ্ছে, এবং মানে সে মনে হচ্ছে সে টাইম কিল করতেছে। তো রোমেল তখনও কিছু বলে নাই, যেহেতু তার কাস্টমার, এবং সে একটু পরে কফি নিচ্ছে বারবার। তো খানিকক্ষণ পরে সে দেখলো যে ওই যে কাস্টমারটা, সে আরো 2-1জন মানুষের সাথে কথা বলতেছে। সো রোমেল একটু খেয়াল করার চেষ্টা করলো যে কি কথা বলতেছে। তো দেখলো যে সে যখনই কোনো মানে শ্বেতাঙ্গ আসতেছে তার সাথে বিভিন্ন আলাপ করতেছে, এবং তার মাঝে সে মূল তার প্রসঙ্গ হচ্ছে যে লোকটা কোন দিক দিয়ে যাবে, এরকম ডিরেকশন এন্ড ইত্যাদি, এগুলো ভাষা কথা রোমেলের কানে আসতেছে। তো বেশ অনেকক্ষণ চলে যাওয়ার পর রোমেল তাকে জিজ্ঞেস করলো যে এক্সকিউজ মি, তোমার নাম কি? তো সে তখন বললো আমার নাম এডি, মানে তার পুরো নামটা বলেছিল, বাট আমি শর্ট করে বলছি। তো বললো যে আমার নাম এডি। তো রোমেল বলতেছে যে তোমার কি কোনো সমস্যা আছে এখানে, মানে প্রবলেমে পড়ছো বা কিছু, বা রাস্তা চিনতেছো না? তো এডি তখন তাকে বলছে না, রাস্তা অবশ্যই চিনি, আমি এখানে আসছিলাম একটা কাজে, আমার ব্যবসার। আমি তো আসলে ইংল্যান্ডের অধিবাসী, আমি এখানে আসছি বেশ কয়েক বছর হলো। তো আমি আজকে এখানে আসছিলাম একটা কাজে। আমি এখানেও মুভ করছি খুব নতুন এই এলাকায়। তো বাসায় যে যাব আমার একটু সমস্যা আছে, আমি এর জন্য খুঁজতেছিলাম যে কেউ যদি ওদিকে যায়। তো রোমেল বলতেছে যে না, রাস্তাঘাট তো এখানে এরকম খারাপ না, তুমি যেতে পারো, তোমার সাথে তো ভেহিকেল আছে, গাড়ি আছে, যেতে পারো। বলে না, আসলে সমস্যাটা একটু অন্যরকম।
তো রোমেল একটু কিউরিয়াসিটি ফিল করলো, বললো যে কোনো প্রবলেম, তোমাকে কেউ ফলো করতেছে বা কিছু, তুমি কি মানে কোনো আইনগত সহযোগিতা চাও, মানে পুলিশ বা কিছু রাখো? মানে না 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 না, ওরকম কিছু না। তো রোমেল বললো যে ওকে, তো তোমার বাসা কোথায়? তো এডি তখন বললো যে আমি অমুক জায়গায় যাব, জায়গাটার নাম বললো। তো সে বললো, রোমেল বললো যে ঠিক আছে, আমিও কিন্তু ওখানে কাছাকাছি যাই, তুমি আমার সাথে যেতে পারবা। তো আমার তো যেতে সময় লাগবে। রোমেল বললো যে আমি 10টায় স্টোর ক্লোজ করবো, এখান থেকে বেরোতে বেরোতে আমার 10:15 10:30 বাজবে। তো লোকটা বললো যে কোনো সমস্যা নাই, আমি তাহলে তোমার সাথেই যাবো এখানে। তো বলেই লোকটা আবার তাকে বলতেছে যে ডু ইউ মাইন্ড যে আমি যদি আমার ট্রাকটা তোমার এখানে রেখে যাই? সে একটা ট্রাক নিয়ে আসছিল আর কি, পিক আপ ট্রাক, তাহলে আমি তোমার পার্কিং লটে। বলে রোমেল বলতেছে এটা সিকিউরিটি আমার কাছে না, আর তোমাকে আমি রাইড দিব তোমার বাসা পর্যন্ত, আমি ব্যাক করবো কিভাবে? তো লোকটা বলতেছে যে তোমার বাসার থেকে আমার বাসা কাছে না, মানে খুব দূরে হবে না, তুমি যদি চাও আমি তোমাকে পে করবো কিছু। রোমেল বলতেছে যে এটার কারণটা কি, তোমার একটু মানে ভেঙে বলো যে হোয়াটস দ্য রিজন, তুমি এরকম চাচ্ছ আর আমি তোমাকে যে ড্রপ করে আসবো তারপর আবার আমার আসতে হবে ব্যাক করে, সো এটা তো একটা বিশাল ব্যাপার। তো লোকটা তাকে রোমেলকে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফার করতেছে। তো রোমেল তখন জিজ্ঞেস করলো, বললো যে এদিকে আসো। এখানে তারা সাইডে নিয়ে একটা চেয়ার বের করে দিল তার পেছনে কাউন্টার থেকে, বললো এখানে বসো, টেল মি ইওর স্টোরি, কি ব্যাপার, কি ভয় পাচ্ছ কেন, ঘটনা কি? তখন লোকটা বলতেছে যে আমার একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি আমি একটু সুপার ন্যাচারালি আমার কিছু প্রবলেম আছে, মানে মানে এটা প্যারানর্মাল, এটা সবাই শুনলেও কমফোর্ট ফিল করে না, বাট অনেকে মনে করবে যে জিনিসটা অন্যরকম কিছু। এটা সবাই তো সহজভাবে নিতে পারে না, বা এই ব্যাপারে অনেকের বিশ্বাসও কতটুকু আছে তা না। রোমেল বলে যে আমি বিশ্বাস করি, তুমি ইউ টেল মি, আমি শুনবো তোমার কাছ থেকে। এবং রোমেল তো এই বিষয়ে খুবই আগ্রহী। আসলে রোমেল সেই অনেক আগের থেকে রেডিওতেও ভূতের প্রোগ্রাম শুনতো, তো অনেক কিছুই তার মানে এই ব্যাপারে খুব আগ্রহ রোমেলের। তো রোমেল তখন বলে যে আমি শুনতে চাই, তুমি বলো না, সমস্যা না, আমার কাছে আরো ভালো লাগে এটা। তো রোমেল তার পরিচয় দিল যে সে বাংলাদেশ থেকে আসছে ইত্যাদি ইত্যাদি। তো লোকটাও দেখলো যে খুব ভালো মানুষ আর কি। তো লোকটা কথা বলতে বলতে বললো যে তাহলে তোমাকে আমি একটা স্টোরি বলি, স্টোরিটা শোনো, শুনলে তুমি বুঝবা যে আসলে ঘটনাটা কি। তো রোমেল বলতেছে ইয়া গো হ্যাড। এবং ওই দিন তাদের কাস্টমারও খুব কম, একটা দুটা কাস্টমার আসতেছে হঠাৎ। তো এই সময় সে এডির কাছ থেকে জিজ্ঞেস করতো। এডি তখন তাকে বললো যে আমি যখন ইংল্যান্ড থেকে এখানে মুভ করে আসছিলাম, আমি আর আমার ওয়াইফ, তো আমার ওয়াইফ আর আমি দুইজনে এখানে মুভ করে আসছি। তার ওয়াইফের নাম হচ্ছে ভিকি, মানে এটাও শর্ট নাম বললাম, তার পুরো নামটা বললাম না। বললো যে আমি আর ভিকি আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছিলাম। তো মূলত আমার একজন অ্যানসেস্টারের ব্যবসা ছিল এখানে, পূর্বপুরুষের, এবং সেখান থেকে আমরা কিছু অংশ পাই ব্যবসার, ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকম ট্রেডের ব্যবসা আর কি। যাই হোক, তো আমরা এখানে আসি। তো আসার পর আমাদের খুব ভালো সময় কাটে প্রথমে। তো আমরা তখনও সেটেলড করার জন্য আসি নাই ওই সময়টা, আমরা আসছিলাম মোটামুটি আমাদের ব্যবসা বুঝে নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারে। তো আমরা আসার পর এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিলাম যেখানে আমরা ছিলাম। তো সেখানে আমাদের প্রথম আসার কারণে যেহেতু আমরা ঘোরাফেরা করতেছি, তো আমরা তখন ঘোরার একটা প্ল্যান করি বেড়াতে যাওয়ার। তো সেই বেড়াতে যাওয়াটা হয় একটা এখানকার সাফারি পার্কে। সাফারি পার্কটা ছিল, সে একটা জায়গার নাম বলে আর কি, আমি এখানে নামটা মেনশন করতেছি না। যাই হোক, একটা সাফারি পার্ক, ওইটা একটা ফরেস্ট এলাকার পাশে, মানে পাশে হচ্ছে মানে বিশাল পাহাড় আছে এবং বনভূমি আছে, এবং তার পাশেই সে সাফারি ক্যাম্পটা। তো সেখানে বিভিন্ন রকমের ভালো ব্যবস্থা আছে, মানুষ ওখানে খাওয়া থাকা ঘোরা। আপনারা জানেন যারা সাফারি দেখেছেন, আমাদের এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও সাফারির ব্যবস্থা আছে, এরকম অর্গানাইজড সাফারি। আপনারা জানবেন যে সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়, মানে বনভূমির এক্সপিরিয়েন্স, সেখানে কাটানোর এক্সপিরিয়েন্স, সন্ধ্যার পর বিভিন্ন রকমের লাইট অ্যান্ড সাউন্ড, অনেক কিছু। তো যাই হোক, এরকম একটা সাফারি ইসে তারা যায়। এই যে ভদ্রলোক যিনি আসছেন তিনি এবং তার ওয়াইফ ভিকি দুজনে যায়, এডি এন্ড ভিকি দুজন। তো তারা ওখানে যে বেশ ভালো সময় কাটানো শুরু করে। তো যেখানে গিয়েছে তো বললো বেশ অর্গানাইজড একটা জায়গা, এবং একটা কোম্পানি সেটা রান করতেছে। জায়গাটার আশেপাশে সুন্দর করে বাউন্ডারিজ দেওয়া আছে, ভেতরে সুন্দর করে থাকার ব্যবস্থা, রেসিডেন্সিয়াল সুইটস এন্ড এভরিথিং খুব সুন্দর এবং খুবই সুন্দর। তো আমরা দিনে গিয়ে সেখানে দেখলাম, সেখানে তারা তাদের ওখানকার কালচারাল ব্যাপার স্যাপার আমাদেরকে দেখালো, তারপর সেখানকার অবস্থা, সেখানকার মানুষ কিভাবে বাস করে, তারপর সেখানকার তাদের লোকাল নেটিভ ড্যান্স ইত্যাদি। এবং সন্ধ্যার পরে আর অনেক আয়োজন আছে। তো এগুলো যখন দেখছি, প্রথম রাতটা খুব ভালো কাটলো। এটা 3 দিনের সাফারি ট্যুর ছিল। তো সেকেন্ড দিন আমাদেরকে তারা দিনের বেলা
গাড়িতে করে নিয়ে যায়, বাইরে নিয়ে ঘোরায় আনে আশেপাশ থেকে। তো বেশ খানিকটা জায়গা ঘুরতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে এডি বলতেছে আর কি, যে আমি জিজ্ঞেস করলাম সে ট্যুর গাইডকে, যে ট্যুরিস্ট গাইড ছিল, যে এই পাশে যে এই বিস্তীর্ণ এই পাশে জায়গাটা চলে গেছে এবং তোমরা দেখতেছো এখানে তৃণভূমির পরে ওই জায়গাটা একটা জঙ্গলের মতো আছে, ওই জায়গায় তোমরা কি যাবা না? তো বলতেছে না, ওখানে যাবো না। গাইড বলতেছে ওখানে যাবো না, ওই জায়গাটা খুব একটা নিরাপদ না, ওই জায়গায় অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো এডি তখন জিজ্ঞেস করে রিস্ক ফ্যাক্টর কেমন? রিস্ক ফ্যাক্টর অনেক রকম রিস্ক ফ্যাক্টর আছে, এখানে বন্য প্রাণী আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এমনকি আমাদের ওখানকার নেটিভ মানুষরাও অনেকে আছে ওইখানে যারা পছন্দ করে না যে ওই জায়গাটা একটু প্রিজার্ভ, ওরা পছন্দ করে না যে আউটসাইডার ওখানে তাদেরকে বদার করুক। এডি তখন বলে যে নেটিভদের কি মানে সমস্যাটা কি? নেটিভরা তো এখন তো এই সময় তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু 2000 সালের পরের কাহিনী, 2000-এর পরের কাহিনী। বলছে এখন তো অনেক চেঞ্জ, সময় হয়ে গেছে, নেটিভরা কি এখনো এরকম করে? বলতেছে হ্যাঁ, এখনো অনেক আছে, তারা পছন্দ করে না, তারা অনেক কিছুই নিজেদের যে ইটা ধরে রাখে, কৃষ্টি কালচার ধরে রাখে, তারা চায় না তাদের এগুলোর মধ্যে কেউ যে বদার করুক। যাই হোক, এডি আর তার সাথে তার ওয়াইফ এবং আরো অনেক মানুষজন শুনে এই কথাগুলো, শুনে তারা মোটামুটি এগ্রি করে। যাই হোক, তাদেরকে মোটামুটি যেসব জায়গায় ঘোরায় নিয়ে আসে। তো এডির কিন্তু খুব আগ্রহ ছিল, এডি তো খুব মানে অ্যাডভেঞ্চারাস মাইন্ডের মানুষ, কিন্তু সে কিন্তু এগুলো সম্বন্ধে আরো জানতে চাইতো, মানে হি হ্যাজ স্ট্রং উইল পাওয়ার। তো ওই দিন সন্ধ্যায় তাদের একটা এরকম দেখানো হয় এডিদের মানে সবার জন্যই একটা এরকম অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তাদের ওই দেখা যাচ্ছে যে সেই যে তাদের ওখানকার নেটিভ পিপলদের কালচারাল ড্যান্স ইত্যাদি কিছু নাটক এগুলো হয় আর কি। তো সেগুলো এডিরা দেখে মানে নাটক মানে কি, তাদেরও কাইন্ড অফ লাইক সেই সময়কার তাদের কিছু জিনিসপত্র, ঘটনা, তাদের কালচার, এগুলো তারা দেখা ওইখানে অভিনয় করে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে বিশেষ একটা পরিবেশ তৈরি করে। তো এডির কাছে খুবই মানে অসাম লাগে জিনিসটা, মানে সে কিন্তু খুব এনজয় করে, সে মনে করে যে মানে অসাম, এবং তাদের কিছু স্টোরি অ্যান্ড স্টাফ এগুলো দেখে তার কাছেই লাগে। বাট এডি নাকি একটা কথা তার কাছে মনে হয়েছে, এর মাঝে অনেক কিছু মানে আচরণ বা কিছু তার কাছে মনে হয় যে জিনিসগুলো বেশ অন্যরকম, এগুলো একটু অকাল টাইপের মনে হয় তার কাছে মনে হয় যে এগুলা খুব স্বাভাবিক জিনিস না, এবং সে তাদের চেহারার দিকে খেয়াল করতেছিল, তাদের ভাবভঙ্গির দিকে খেয়াল করতেছিল। তো এগুলো দেখে তার কাছে মনে হয় অন্যরকম। তো যাই হোক, এগুলো শেষ হয়, তখন অলরেডি রাত হয়ে গেছে অনেক। তো এডিটরকে থাকতে দেওয়া হয়েছে। তো ওই দিনকে তাদেরকে তার সেই সাফারি ক্যাম্প থেকে বলা হয়েছে যে তোমরা আজকে আর ইসে থেকো না, তোমাদের যে মূল যে ভবনটাতে থাকতে দেওয়া হয়েছে ওখানে থেকো না, তোমাদের জন্য আজকে আমরা ক্রালের ব্যবস্থা করছি। এখানে তাদের কাছে কিছু ক্রাল ছিল। ক্রাল বলতে ছোট ছোট কুড়ে ঘরের মতো, কাইন্ড অফ গোল গোল এরকম জায়গা, উপরে ছাদ আছে, মানে কাইন্ড অফ লাইক কুড়ে ঘর, এবং এটা নেটিভরা ওই ক্রালে থাকতো আর কি। সেই ক্রাল ওরা বানাইছে, আর্টিফিশিয়ালি বানাইছে। তো এডিদেরকে যেটা প্রোভাইড করা হয়, দেখে যে সেটার সামনে দেখে যে দুটা মশাল জ্বলতেছে, খুব সুন্দর জায়গা, ক্রালের ভেতরে ঢুকে, মানে একদম নেটিভ এনভায়রনমেন্ট থাকার মতো, কিন্তু বিছানা টিছানা সব সুন্দর আছে। তো এডি তো খুবই পছন্দ করে, মানে অসাম। এবং তাদেরকে বলা হয় যে এখানে রাতের বেলা কিন্তু ন্যাচারাল অনেক সাউন্ড পাবা, এমন আছে অনেক সময় দেখা যাচ্ছে সিম্বা ডাকতেছে, মানে সিংহ রাতের বেলা ডাকে, সেটারও দূরের থেকে সেই সাউন্ডও তোমরা পাবা। কিন্তু একটা ব্যাপার, তোমরা কিন্তু কখনোই ভুলেও এই যে এখানে বাউন্ডারি ক্রস করে যাবা না। আমাদের যদিও গার্ড আছে, তারপরেও কিন্তু তোমরা কিন্তু ভুলে যাবা না, কারণ অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক অনিসন্ধিৎস মন থাকে যারা বাইরে চলে যায়, এবং তখন যদি কোনো বিপদে পড়ো বা কোনো বন্য প্রাণী তোমাদেরকে নিয়ে যায়, সেটা কিন্তু আমাদের দোষের মধ্যে পড়বে না। তো সবাই তো এটা জানেই। তো এডিও শুনে, তো এডি আর ভিকি দুইজনে শুনে, এবং তারা খুব ওখানে মানে বসে থাকে আর কি, মজা করে, তাদের ভালো টাইম কাটতেছে। অন্ধকার হয়ে গেছে, মানুষ চলে গেছে, ক্রালের সামনে দিয়ে তারা হাঁটতেছে, এবং তাদেরকে বলছে এইখানে তোমরা যতটুকু ঘোরাঘুরি করতে চাও ঘুরতে পারো, এই জায়গাতে জায়গা আছে, এখানে মানে আর্টিফিশিয়ালি বানায় রাখা পুকুরের মতো আছে, মানে খালের মতো বানাইছে, বাট ওইটা পুকুর আসলে, মানে এখানে তোমরা যত ঘুরো এরকম এসে কোনো সমস্যা নাই। তো ওরা মোটামুটি ক্রালের আশপাশ দিয়ে ঘুরে তাদের মতো করে, মানে ডিনারের পরে আর কি, রাত হয়ে গেছে তখন। তো এক সময় হাঁটতে হাঁটতে দুইজনে বেশ গল্প করতে করতে বেশ ভালো ফিল করতে থাকে। তো এডি তখন বলে ভিকিরে যে ভিকি তুমি যে শুয়ে পড়ো, ভিকির একটু ঘুম লাগতেছিল, বল তুমি শুয়ে পড়ো, আমি একটু ঘুরি, জায়গাটা একটু দেখি। তো ভিকি তারা বলে তুমি কোথায় যাবা, তোমাকে না বললো যে এখানে ঘোরাঘুরি করো? বলে আমি ভিতর দিয়ে হাঁটবো, দেখি না এখানে কি অবস্থা, আরো তো এখানে মানুষ আছে, তাদের সাথে পরিচয় হই, আমাদের ইংল্যান্ডের মানুষও আছে এখানে, আমেরিকান মানুষও আছে, অন্য দেশেরও মানুষ আছে, তো অনেকের সাথে দেখাবে। আসলে অনেকেই হাঁটতেছিল স্ক্যাটার্ড ভাবে, এদিক ওদিক হাঁটতেছে ঘুরতেছে। তো ভিকি আসলে টায়ার্ড ফিল করে ভিকি বলে যে আমি শুতে চলে গেলাম।
তো তখন প্রায় রাত 10টা 10:30 এরকম বেজে গেছে। তো ভিকি চলে গেল ক্রালে, যে সে তার মতো শুয়ে পড়লো এবং সে ক্রাল নাম্বারটা বলে মনে রেখো, কিন্তু তোমার ক্রাল এটা, আবার অন্য ক্রালে ঢুকে যেও না, জাস্ট জোক। তাই শুনে তো এরি হেঁটে বেরোলো এবং তার মতো সে হাঁটতেছে, ঘুরতেছে, দেখতেছে কিছু মানুষ যাচ্ছে। তখন পর্যন্ত কারোর সাথে গল্প গুজব করার বা কথা বলার মতো প্রয়োজনীয়তা সে বোধ করে নাই যে এখন কি করবো। সে নিজের মতো এনজয় করতেছে এনভায়রনমেন্টটা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, চলে গেল খালের পাশে, সেখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে দেখতেছে চাঁদ উঠছে আকাশে, অসাধারণ আলো, মানে চারিপাশে ছড়ায় পড়ছে আলো। এবং দূরে মানে ওই খালের পাশে আসলে দেখা যাচ্ছে একটু উঁচু জায়গা, সেখান থেকে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের লাইন, এবং তার পাশে যে পাহাড়ের লাইনের পাশে অনেক গাছগাছালি বনভূমির মতো, সেখানে সেরকম ছায়ার মতো ধূসর ভাবে আলোটা ছড়ায় গেছে উপরে। তারপরে আসছে আবার তৃণভূমি, সেখানে ঘাসগুলো নড়তেছে বাতাসে এবং ঘাসের মাথায় চাঁদের আলো পড়ে মনে হচ্ছে ঢেউ একটা, অসাধারণ একটা পরিবেশ। তো যারা ভয় পায় বন্যপ্রাণী সেটা তো সেরকমই। ধরুন দেখতে দেখতে এক সময় এরির চোখে ধাঁধা লাগলো। এরি মনে করলো যে আমি পাশ থেকে, সে যেখানে দাঁড়ায় আছে সেই খালের পাশ দিয়ে হেঁটে গেলেও কিন্তু দূরে গাছগাছালি আছে অনেক। তো সে মনে করলো যে আমি একটা হাঁটি না, যাই না ওদিক দিয়ে, যে একটু ঘুরে আসি কি অবস্থা। তো সে হাঁটতেছে। এরির কাছে কিন্তু তখনকার সময়কার তার যে ফোন, সেই ফোন ছিল, সেটার নেটওয়ার্কও মোটামুটি ভালোই থাকে সেগুলোর, সেলুলার ফোন, এবং তার সাথে ফ্ল্যাশ লাইট ছিল ইত্যাদি, এবং তার কিন্তু লাইসেন্স করা একটা গান ছিল সাথে। তো এটা তার সাথে সে ক্যারি করতো এবং ওই জায়গায় সে মোটামুটি ওগুলা ঢোকার আগে এটা ক্লিয়ার করে নিয়ে নেয় কি কি। তো মোটামুটি তার প্রোটেকশনের জন্য তার এগুলো ব্যবস্থা ছিল, তার কাছে নাইফও ছিল একটা। তো এরই হাঁটতেছে, তার মধ্যে ভয়ের ব্যাপার স্যাপার তেমন একটা নাই। সে হাঁটতেছে খালের পাড় ধরে এবং হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সামনে যাই, একটু যে ঘুরে আসি, অসাধারণ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে সামনে রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই সময় কিন্তু সে আস্তে আস্তে তার যে টোটাল ক্রালের যে অংশগুলো, যেখানে তাদের মেইন সেটেলমেন্টে, সেখান থেকে দূরে সরে গেছে সে। এবং সে দেখতেছে পাশে ফেন্স, এবং ফেন্সের পাশ দিয়েই, ফেন্সের খুব কাছাকাছি দিয়ে হাঁটতেছে। তার যে ভেতরের অংশটা, সেখানেও ঘাস আছে মোটামুটি, দেখা যাচ্ছে যে তার গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছে অনেক জায়গায় ঘাস, এবং অনেক সময় ছোট ছোট বুনো ফুলও ফুটে আছে। এবং সেই চাঁদের আলোতে মানে মানে অন্যরকম একটা পরিবেশ, মানে যেটা নাকি মানে বলা চলে যে স্বপ্নীল একটা জায়গা হয়ে গেছে জায়গাটা। তো এরই হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দেখে যে ফেন্সের ওই পার থেকে তার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সেই যে দূরের গাছগাছালিগুলোর একটা অংশ, মানে বিস্তীর্ণ অংশটার একটা অংশ খুব কাছে, খুব বেশি দূরে না। মানে এই ফেন্স পার হলে বেশ খানিকটা একটু ঘাসের আছে ওখানে, সেটা পার হলেই সে গাছগাছালির মধ্যে ঢুকতে পারবে। তো এরই তখন চিন্তা করে যে আরে এই জায়গাগুলোর মধ্যেই তো একটা অংশ দেখাইছিল যেখানে নেটিভরা আছে, একটু দেখে আসা দরকার। আসলে আমি দেখি, খুব কিউরিয়াস মাইন্ড, আসলে এরকম কিউরিয়াস মাইন্ড কিন্তু আমাদের দেশেরও অনেক আছে। আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ছিল অনেকের, যারা বাংলাদেশের পার্বত্য এলাকায় একদম ডিপ পার্বত্য এলাকায় ভেঞ্চার করে আসছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম ছিল। তো যাই হোক, তখন অবশ্য আমি বিদেশে হয়তো সুযোগ পেলে আমিও হয়তো যেতাম তখন। তো যাই হোক, সেই এরই হাঁটা শুরু করে এবং হেঁটে সে ফেন্সের কাছে, যে একসময় ফেন্সটা টপকে বাইরে চলে আসে। এবং এখানে এসে সে তাকায়, দেখতেছে আশেপাশে কিন্তু কেউ নাই। এখানে কোনো তাদের সাথে যে সিকিউরিটি অফিসার বা ওই গেটের সামনে গার্ড, কেউই নাই, এবং এখানে কোনো পেট্রোলিংও নাই, মানে গাড়িও নাই। সে কিন্তু আসলে ফাইন্ড আউট করলো নিজেকে যে সে পুরোপুরি একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে। মানে এই যে এখন যে সে হেঁটে বেরোইছে, ঘাসগুলা এখানে, এবং তার সামনে ছোট্ট একচিলতে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বাঁক নিয়ে ডান দিক দিয়ে ওই দূরে চলে গেছে, সেখানেও অনেক দূর পর্যন্ত। এবং সে দেখতেছে বাঁ পাশে হচ্ছে সেই গাছের সারি, এবং মানে অন্যরকম একটা পরিবেশ। তো সে ওই একচিলতে রাস্তাটাও পার হয়ে গেল, পার হয়ে সোজা তৃণভূমিতে ঢুকলো, এবং সে মনে মনে খুব মানে অন্যরকম অ্যাডভেঞ্চারাস ফিল করা শুরু করলো যে আমি আসলেই একটা ন্যাচারাল জায়গায় ঢুকে গেছি, মানে আমার যে কৃত্রিম বাউন্ডারি থেকে আমি বের হয়ে একটা ন্যাচারাল জায়গায় ঢুকছি। এবং তার মনের মধ্যে কিন্তু অনেক রকম চিন্তা আসতেছে যে বন্য প্রাণী থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি, সিংহর প্রাইড থাকতে পারে কোথাও, বা রাতের বেলা এরা শিকার করতে বের হয়, এটা কতটুকু সেফ হবে সে জানে না। যদিও এই জায়গাটা এমন একটা জায়গায় করা যেখানে নাকি আর কি প্রিজার্ভ, মানে যে জায়গাটা রিজার্ভ, মানে এখানে এই জায়গাতে সাধারণত এরকম বন্যপ্রাণী প্রাণী এত বেশি ঘোরাফেরা করে না, এরকম একটা অবস্থা আর কি। এত বেশি বন্যপ্রাণী সেখানে আসে না, এরকম বুঝে শুনে করা হয়েছে এই সাফারি প্লেসগুলা। তারপরও
একেবারে ন্যাচারাল জায়গায় চলে আসছে, যে ওদের বাউন্ডারির বাইরে, এবং এটি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ঘাস ধরে ধরে হাঁটতেছে। এবং আফ্রিকায় যেটা হয় যে এই যে ঘাসের মাঝে কিন্তু সিংহ লুকায় থাকে। আবার অনেক সময় তাদের কিন্তু এটা বলছে, সেই যে গাইডও বলছে ভেতরে, যে এই বন্য প্রাণীগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে তারা অনেক সময় তারা যদি ভেরি কিউরিয়াস হয়ে যায় মানুষের ব্যাপারে, এদের নেচার হচ্ছে একদমই আনপ্রেডিক্টেবল। তারা কিন্তু আসলে যেটা করে অনেক সময় এই যে এখান থেকে এসে দেখতে থাকে ভেতরের মানুষের চলাফেরা, এবং দুর্ঘটনা যে ঘটে নাই তা না, অতীতে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এই কারণে কিন্তু বলে যে তোমরা রাতের বেলা বের হো না, এবং বলছে যে তাদেরকে এটাও বলছিল যে রাতের বেলা একদম গভীর রাতে ক্রালের বাইরে বের হয়ে বেশি ঘোরাঘুরি করো না, বিকজ আমাদের সিকিউরিটি কতটুকু এখানে আছে কে জানে। কেন আগে যখন সময় ছিল তখন দেখা যেত একটা সময় সেই যে ফেন্স গুলোকে ঢেকে রাখা হতো প্রিকলি পেয়ারের কাঁটা দিয়ে এরকম বড় করে, মানে মানে বোমার মতো তৈরি করে রাখতো। তো এখন আর সেগুলো করে না মানুষ। তো এই জন্য ওদেরকে একটু একটু নিরাপত্তা সংক্রান্ত একটা ব্রিফ দিয়ে দেয়। এইগুলো বলার কারণ হচ্ছে যে আসলে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝানো আপনাদের। তো যাই হোক, তো এই এরকম ছিল। তো বলছে যে অনেক সময় বন্য প্রাণী এসে বাইরে থেকে অবজার্ভ করে, চেক আউট করে মানুষকে, যে কোনো একটা এরকম মানে শিকার যদি পেয়ে যাই মানে অসতর্ক মুহূর্তে। তো বন্য প্রাণী যে একসময় সব সময় যে মানে মানুষকে প্রভোকেটেড হলেই ধরে তা না, অনেক সময় তাদের ভেতরে তাদের নেচার একদম আনপ্রেডিক্টেবল। তো যাই হোক, এগুলা কিন্তু বলা হয়েছে এবং এডি কিন্তু জানে, শুনছে, এবং বাট তার ভেতরে অনেক কিউরিয়াসিটি, অনেক সাহস, এবং সে তার কিউরিয়াসিটিটাকেই প্রাধান্য দিল। সে হেঁটে হেঁটে সেই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সেই গাছগাছালি ছাওয়া জায়গাটার দিকে চলে আসলো এক সময়, এবং নিরাপদেই আসলো, কিছু না, গাছের ছাদের আলো পড়তেছে, ঘাস দুলতেছে। সে এক সময় সে ঢুকে গেল সেই গাছগাছালির মাঝখানে, ওখানে অনেকটা নিবিড় বনের মতো। সে দেখতেছে যে যেইখান দিয়ে সে যাচ্ছে সেই জায়গাটা অবশ্য একটা পায়ে চলা পথের মতোই, কিন্তু দুই পাশে গাছগাছালি আছে, চাঁদের আলো গাছের লতা পাতার ফাঁক দিয়ে এসে পড়তেছে জায়গাটা। একদম অন্যরকম একটা পরিবেশ, যেটা আসলে বর্ণনাতীত। এরকম দেখতে দেখতে এডি হাঁটা শুরু করলো। তো হাঁটতে হাঁটতে সে চলে আসছে গাছপালার মধ্যে দিয়ে এক জায়গায়, এসে দেখলো ওইখানে একটা নদীর মতো ক্যানাল বয়ে গেছে, এবং ক্যানালের কাজটা একদম কাইন্ড অফ খোলা, এরকম একটা জায়গা। তো সেখানে এসে সে দেখতেছে অসাধারণ লাগতেছে, মানে পাশে চাঁদের আলো পড়ে মানে নদীর পাড়ে বা ক্যানালের পাড়ের অংশটা চকচক করতেছে, ওইখানে একটু বালির মতো অবস্থা। তো সে খুব মানে অন্যরকম ফিল করলো। সে তার কাছে সিগার ছিল, সে বের করে ধরালো এবং স্মোক করা শুরু করলো। চিন্তা করতেছে যে এই জায়গায় যদি আমি ভিকিকে আনতে পারতাম, একসাথে বসে যখন আড্ডা দিতাম, অসম লাগতো। তার বন্ধুর কথাও চিন্তা করলো, ক্লোজ ফ্রেন্ড যাদের কথা, যে ওদের নিয়ে আসতে পারলে আর অন্যরকম লাগতো। এগুলো যখন ভাবতেছে এই সময় তার কাছে মনে হলো তার পেছনে যে গাছপালার মধ্যে নড়াচড়ার শব্দ পেল, মানে মানে মানুষ মুভ করলে যেরকম হয়। তো সে বিচলিত হয় না, এডি বিচলিত না, এডি মনে করছে যে মোস্ট প্রবাবলি হতে পারে এখানকার কোনো নেটিভ, এরা এখানে চলাফেরা করে, রাতে আবার গার্ড দেয় নিজেদের এলাকা, ওরাই হইতে পারে, আর অথবা কোনো প্রাণী হতে পারে। তো প্রাণীর মধ্যে যদি ভয়ঙ্কর কোনো প্রাণী হয়, আমি যদি এখন হঠাৎ করে চমকা উঠি তাহলে সমস্যা। তো এরকম চিন্তা করে সে খুব বিচলিত না হয়ে আস্তে আস্তে ঘুরে তাকালো পিছনের দিকে, যেখানে শব্দটা হচ্ছে। সেখানে সে হঠাৎ করে দেখলো যে সেই যে গাছপালার পাশ দিয়ে ফাঁক দিয়ে কেউ একজন বের হয়ে আসতেছে হেঁটে। তো সে প্রথম মনে করলো যে কোনো নেটিভ মনে হয়। তারপর সে করলো না, চাঁদের আলোতে দেখলো যে সেটা যে বের হয়ে আসছে সে একটা নারী, এবং যে নারীটা আসছে সে একটা গাউন পরা, মানে একদম মানে ইংরেজদের গাউন পরা। তো মানে একটু সে অন্যরকম হয়ে গেলো যে ইংরেজ নারী, তারপর গাউন পরা, আর সেই গাউনটা দেখে সে বুঝতেছে গাউনটা অনেক আগের, মানে আজ থেকে 200-300 বছরের আগের মানে ফ্যাশনের যে গাউন, মানে সেই স্টাইলটা সেরকম টাইপের। এরকম এর কাছে আসতেছে। তো একটু অবাক হলো যে এত পুরোনো গাউন পরা শ্বেতাঙ্গ নারী এখানে কোত্থেকে আসলো, এবং সে বুঝতে পারতেছে চাঁদের আলোতে শ্বেতাঙ্গ। তো কাছে আসতেছে, তার থেকে বেশ কাছাকাছি এসে প্রায় 5-7 ফিট দূরে এসে দাঁড়ালো, এবং এটি একটু অবাক হয়ে গেল। এবং চাঁদের আলো সে যেটা দেখতেছে এটা তার কাছে একটু অন্যরকম লাগলো। সে তাকায় দেখতেছে এটা একটা শ্বেতাঙ্গ নারী, মানে একটা সাদা মহিলা, বাট তার চেহারার মধ্যে মনে হচ্ছে একটা ভাব রয়ে গেছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার, মানে অদ্ভুত একটা মিশ্রণ। মানে শ্বেতাঙ্গ মহিলা কিন্তু মনে হচ্ছে ছায়ার মতো তার মধ্যে একটা ভাষা ভাষা চেহারা ফুটে উঠছে একটা কৃষ্ণাঙ্গ মহিলার। মানে এটা একটা খুবই অদ্ভুত একটা জিনিস, যেটা মানে ভাষায় বর্ণনা করার মতো না। মনে হচ্ছে যে একজনের মধ্যে আরেকজন এরকম। এরই সারা শরীরে রোম দাঁড়ায় গেল, কারণ এটা খুব ন্যাচারাল মনে হলো না তার কাছে। এটা জিনিসটাই তার কাছে মনে হলো যে এটা কোনো অন্যরকম জিনিস, মানে পার্থিব কিছু না, এরকম লাগলো তার কাছে। মহিলাটার চুলটা খোলা এবং বাতাসে ভাসতেছে, পেছন দিকে চুলগুলো উঠতেছে হালকা, এবং তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তারপর তাকে প্রশ্ন করলো, মানে একদম জাস্ট লাইক
ওই আফ্রিকান অঞ্চলে মানুষের যে ইংরেজি অ্যাকসেন্ট থাকে সেরকম একটা অ্যাকসেন্টে হোয়াট আর ইউ ডুইং হিয়ার, মানে এমন ভাবে জিজ্ঞেস করছে সেটা মোটেই একজন শ্বেতাঙ্গ মহিলার মুখের অ্যাকসেন্ট না। তো সে থতমত খেয়ে গেছে। তো সে বলতেছে, সে মানে একদম থতমত খেয়ে বলছে হ্যাঁ মেডি অ্যান্ড ইউ। তো ওইখান থেকে কোনো রিপ্লাই নাই, তার দিকে তাকায় আছে এবং চোখটা জল জল করতেছে মহিলাটার। জল জল মানে কোনো প্রাণীর মতো না, মানে চাঁদের আলো পড়ে চকচক করে যে সেরকম। সে খুব অবাক হয়ে খেয়াল করলো এই যে শ্বেতাঙ্গ মহিলাটা হঠাৎ করে চেহারাটার ভাবটা আরো কৃষ্ণাঙ্গ মহিলার মতো প্রকট হয়ে উঠলো এবং মানে সে থতমত খেয়ে গেছে, এটি আসলে বুঝতে পারতেছে না। তারপর দেখলো মহিলাটা হাতটা সামনের দিকে একটু বাড়ালো, দেখলো হাতের আঙুলের নখগুলা একদম সুচালো, একদম সুচালো। তখন সে হঠাৎ করে কেঁপে উঠে ভাবতেছে যে কি তার হাতটা অটোমেটিকলি তার কোমরের কাছে চলে গেছে যে তার গানের দিকে। তো সেই সময় ওই মহিলা তাকে বলতেছে ইউ হ্যাভ মেড এ রং চয়েস। এই সময় সে দ্রুম করে একটা গুলির শব্দ শুনলো প্রচন্ড জোরে, এবং সে গুলির শব্দটা শুনে এডি ছিটকে পড়লো এক পাশে, মানে পাশে পড়ছে, প্রচন্ড ভয় পেয়েছে, নিস্তব্ধতার মধ্যে গুলির শব্দ, দ্রিম করে গুলির শব্দ, সে ছিটকায় পড়ছে পাশে সে দেখলো, যেটা দেখলো সেটা দেখে সে প্রচন্ড রকমের ভয় পেল এবং অবাক হলো। এরকম অবাক সে কখনোই হয় নাই। সে দেখলো যে সেই যে মহিলাটা দাঁড়ায় ছিল সে একটা লাফ দিল পাশে, এবং মানে ওই গুলির শব্দের সাথে এগুলো খুব দ্রুত ঘটছে, একটা লাফ দিয়ে পাশে পড়লো এবং সে যখন লাফটা দিছে ঠিক বাতাসের মধ্যেই সে একটা কালো রঙের প্যান্থারে পরিণত হলো, কালো রঙের একটা লেপার্ডে, এবং সে খুব দ্রুত লেপার্ডটা দৌড়ে সে বনভূমির মধ্যে ঢুকে গেল। তো এডি থরথর করে কাঁপতেছে, তার হাতে তার নিজের হ্যান্ডগানটা বের হয়ে আসছে, সে চিন্তা করছে কি করবে, এবং সে সাথে সাথে তার কোমর হাতাচ্ছে ফ্ল্যাশ লাইটের জন্য, তার ফ্ল্যাশ লাইটটাও আছে। এই সময় দেখলো বাতাসে আরেকটা ফাঁকা ফায়ার হলো এবং সেই গুলির প্রচন্ড শব্দ, মানে এবং একটা ফুলকি উঠছে দূর থেকে, এবং তারপর সে দেখলো যে ফাঁকা ফায়ার করে তার কাছে চলে আসতেছে, তাকে ওখান থেকে সাউন্ড দিতেছে মানে একজন যে ওই তা বলে আর ইউ ওকে বলে সামনে আসছে। তো এডি উঠে দাঁড়ায় ফ্ল্যাশ লাইট মারলো, দেখলো যে ওখানে 2-3জন গার্ড, তারা সেই তাদের যে সেই সাফারিটি সেখানকার 2জন আসলো। এডি উঠে বসলো ইয়েস আই এম ওকে, হোয়াটস রং, হোয়াটস গোয়িং অন, সে জিজ্ঞেস করতেছে। তো তারা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো আমাদের সাথে, পরের কথা পরে। তাকে নিয়ে গেল, কোনো কথা নেই, তারা কোনো কথা বলতেছে না, এডিকে নিয়ে গেল এবং একজন তার হাত ধরে রাখছে, নিয়ে আসলো, নিয়ে এসে তাকে একদম মানে পুরা জায়গাটা তাকে নিয়ে পারল। এবং এডি দেখতেছে যে ওই সময় যাকে যখন নিয়ে আসতেছে এই বনভূমি পার হওয়ার সময় বাকি যে 2জন গার্ডের মধ্যে, ওই 2জন গার্ডের মধ্যে কিন্তু 3জন গার্ডের মধ্যে 2জনে কৃষ্ণাঙ্গ আর একজন হচ্ছে সাদা, এবং তারা পিছন ফিরে বারবার দেখতেছে, তাদের হাতে কিন্তু তাদের বন্দুক একদম লোডের বন্দুক, এবং পিছন ফিরে বারবার দেখতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, হাতে ফ্ল্যাশ লাইট। এরকম করতে করতে তাকে নিয়ে সেই তৃণভূমিতে বেরোলো যেখানে ঘাস, সেই সময় তারা ওই বাকি 2জন যে তারা ফিরে তাকাচ্ছে, এবং তারপরে তারা সরাসরি তাকে নিয়ে গেল সেই তারা দেখলো যে সেখানে তারা একটা এসইউভি নিয়ে আসছে, মানে খোলা এসইউভি যেটাকে আমরা জিপ গাড়ি বলি, সেটাতে উঠায় ফেললো তাকে। এডিকে উঠায় তাড়াতাড়ি তারা চলা শুরু করলো। চলার সময় তখন এডি জিজ্ঞেস করলো, ওখানে যে শ্বেতাঙ্গ যে লোকটা ছিল তাদের দলনেতা যে 3জনের মধ্যে, তাকে জিজ্ঞেস করলো, বললো যে মানে কি সমস্যা কি, আমি এখানে কি দেখলাম আর কি। তো সেই যে শ্বেতাঙ্গ সে আবার সাউথ আফ্রিকান, ওখানে নেটিভ, সে বলতেছে যে আপনি রুল ভাঙছেন, ইউ শুডন্ট হ্যাভ ডান দ্যাট, মানে তো আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এখান থেকে যাওয়ার জন্য না, একটু বের হয়েছেন কেন। সে বলতেছে, এডি বলতেছে স্টপ দ্যাট ক্র্যাপ, আমি কি দেখছি সেখানে। বলে না 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 সেটা না, আপনি আমাদের জন্য বড় একটা রিস্কে ফেলছেন, আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের সমস্যা হয়ে যাবে এখানে। বলতে বলতে তাকে নিয়ে আসে, আনার পরে ওই লোকটা তখন তাকে বলে, তাদের যে একটা আলাদা ক্রাল ছিল যেখানে অফিস রুমের মতো, সেখানে তাকে বলে যে আপনি কি, মানে তাকে অনেক বকাবকি করে যে কেন বের হয়েছেন আপনি, আমাদের কত বড় রিস্ক, এটার জন্য আপনাকে পেনালাইজ করতে পারি আমরা, হ্যাঁ আপনাকে পেনালাইজ করতে পারি, আপনি আমাদের রিস্কে ফেলছেন, আপনার যদি কিছু হতো এটা আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতাম, আমাদের লোক আসতো না। তো এডি তখন সরি বলে যে আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আমার মতো আমি বের হয়ে গেছি, আমার কিউরিয়াসিটি খুব বেশি ভর করছিল, উইচ ইজ বলে যে হ্যাঁ আপনাদের মতো কিউরিয়াস মানুষের জন্যই এই সমস্যাগুলো হয় আমাদের এখানে, তারপরে কোন একটা সাফারি এলাকা বদনাম হয়ে যায় এবং আমাদেরও হয়তো আপনার জন্য। তো এডি বলে যে কি ব্যাপার, আমি কি দেখলাম, আমি কিন্তু একটা স্ট্রেঞ্জ জিনিস দেখছি, তোমরাও দেখছো নিশ্চয়ই, নাহলে গুলি কেন করছো তোমরা। তখন লোকটা বলে যে তোমাকে একটা ঘটনা বলি, এডিকে বলে যে আপনার একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যেটা, এই যে আপনারা দেখতেছেন যে পাশে ফরেস্ট, আপনাকে যেতে মানা করলো, দিনের বেলাও কিন্তু আমরা কাউকে নেই ওই জায়গায়, ওই জায়গাটা কিন্তু আসলে কার্সড, এটা মানে হন্টেড, যেটি বলেন হন্টেড কার্সড।
তো এডি বলে যে কিভাবে কার্স, তখন বলছে কার্স হচ্ছে এইখানে একটা নারীকে দেখা যায়, বিশেষ করে একটা শ্বেতাঙ্গ নারী, সে আসলে শ্বেতাঙ্গ ঠিক না, সে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মিশ্রণে একটা নারী। তো কিরকম, তো এডি বলে কিরকম, মানে এটা কেমন কথা, এটা আমি তো জীবনে শুনি না এই ধরনের ঘটনা। বলে এটা হচ্ছে এইখানে একটা সময় একটা ইংলিশ ফ্যামিলি থাকতো, আজ থেকে 100 বছর আগে, যখন নাকি এখানে কলোনি ছিল তখন থাকতো, এবং তাদের মধ্যে অনেক সেই ফ্যামিলি থাকতো বিকজ অফ লাইক তাদের এখানে কার্যক্রম ছিল, তারা এখানে সরকারের কাজেই আসছিল এখানে। তো সেইখানকার যে মহিলা, সে খুব গ্রিডি ছিল, খুব লোভী ছিল সে। তো সে তার ইংল্যান্ডে কিছু সম্পত্তির প্রাপ্তির জন্য বা তার কিছু স্বার্থ সিদ্ধির জন্য এইখানকার একজন নায়াঙ্গার সাথে কথা বলে, যারা নাকি জাদু করে আর কি, এখানকার উইচ ডক্টর, যারা ম্যাজিশিয়ান, এরকম একজনের সাথে সে কন্ট্যাক্ট করে, কথা বলে, এবং সেই উইচ ডক্টর তাকে বলে যে এইখানে অনেক রকমেরই কিছু আছে, তোমাকে আমি হেল্প করতে পারি অনেক কিছু নিয়ে, বাট আমি তোমাকে করব না। তো সেই শ্বেতাঙ্গ মহিলা অনেক ভাবে তাকে কনভিন্স করে, সেই উইচ ডক্টরকে বা জাদুঘরকে অনেকভাবে সে কনভিন্স করে তাকে কাজ করে দেওয়ার জন্য। তখন সেই জাদুকর তাকে বলে, তুমি যখন এই কাজটা করবা, তুমি কিন্তু ইউ উইল মেক এ প্যাক উইথ দ্য ডেভিল, মানে মানে ইসে বলে আর কি, তাকে বলে যে শয়তানের সাথে তুমি ডিল করবা তুমি, এবং সেটা কিন্তু খুব ভালো হবে না, এই ইভিল স্পিরিট উইল ইট ইউ, তোমাকে খেয়ে ফেলবে। তখন সেই মহিলা কিন্তু এটা কেয়ার করে না। তো যাই হোক, তো মহিলাকে তখন সেই কালো জাদুকর একটা রিচুয়ালের কথা বলে, সেই রিচুয়ালটা তাকে করতে হবে। তো সেই কালো জাদুকর বিশাল, তার কাছে সে তার জন্য একটা উপঢৌকন চায়। তো ওই মহিলা বিশাল কিছু পাওয়ার জন্য, কারণ ইংল্যান্ডে তাদের বিশাল প্রপার্টির ব্যবস্থা ছিল বা ব্যাপার স্যাপার ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল, তো সেগুলো পাওয়ার জন্য সেও এখানে বেশ কিছু টাকা পয়সা, সে কন্টেস্টে কিছু না, মানে ইংল্যান্ডের কন্টেস্টে এখানে কিছু না, সে ব্যয় করে। তো এই জাদুকরকে দিয়ে সে কাজ করাতে, জাদুকর তার জন্য একটা কৃষ্ণাঙ্গ মহিলাকে নিয়ে আসে, সেখানে কৃষ্ণাঙ্গ মেয়েকে, কুমারী মেয়েকে নিয়ে আসে। আনার পরে সেখানে রিচুয়াল পারফর্ম করে সেই সাদা শ্বেতাঙ্গ মহিলাকে দিয়ে আর এই কৃষ্ণাঙ্গ মহিলাকে দিয়ে। এবং জাদুকর বলে যে এই যে মেয়েটার ওপরে অপদেবতা ভর করবে এবং সে তোমার উপরে ভর করবে, তোমরা এক হয়ে যাবা ফর দ্য টাইম বিং, এবং তোমরা অনেক কিছু তখন তোমার অনেক কিছু হয়ে যাবে কাজ, তুমি যা যা অনেক কিছু করতে পারবা, তোমার যা যা প্রয়োজন, এরকম কিছু। তো এরকম কিছু ব্যাপার ঘটে। তো কোনো এক এরকম পূর্ণিমার রাতে সেই জাদুকর তাকে ওই জঙ্গলের মধ্যে, ওই জায়গাটার মধ্যে যে তার সাথে সেই রিচুয়াল পারফর্ম করে। যাই হোক, এই রিচুয়াল পারফর্ম করার পরে নাকি ওই মহিলা চেঞ্জ হয়ে যায় অনেক, যে শ্বেতাঙ্গ মহিলা ছিল তার আচার আচরণ কথাবার্তা অনেক চেঞ্জ হয়ে যায়, তার হাজবেন্ডও তাকে চিনতে পারতো না, এবং সে পাগলের মতো হয়ে যায়, সে বাসা থেকে বের হয়ে যেত রাতের বেলা। এবং ইন দ্য মিন টাইম দেখে যে তারা ওই ওখানে যে তাদের যে সম্পত্তি সংশ্লিষ্ট ব্যাপারগুলো ছিল ইংল্যান্ডে, সেগুলো কিন্তু দেখে যে তার ওই ফ্যামিলি, মানে ওই মহিলার হাজবেন্ড ফ্যামিলি, দেখে যে সেগুলো সবই তারা পাইছে ওখানে, they have received that, তারা ওখানে পেয়ে গেছে অটোমেটিকলি। এই মহিলা এখান থেকে আর নিষ্কৃতি পাচ্ছে না, এবং ধীরে ধীরে সে ওয়ার্স্ট অবস্থায় চলে যাচ্ছে। তো সেই শ্বেতাঙ্গ ভদ্রলোক যিনি ওখানে মানে কাজ করতেন থাকতেন, তিনি অনেকভাবে চেষ্টা করেন, তিনি সেই জাদুকরকেও ধরে নিয়ে আসেন, বলে যে তোমাকে কিন্তু আমরা বিচারের আওতায় নিয়ে আসবো, আমাদের সরকারের লোক দিয়ে বিচার করবো। তো জাদুকর তো কোনো পাত্তাই দিত না, তারা অন্যরকম, সে হাসতো, সে বলে যে তুমি আমাকে যে শাসাইছো এর জন্য তোমাকে আরো বিপদের সম্মুখীন হইতে হবে। তো একদিন রাতের বেলা সেই মহিলা নাকি বাসার থেকে বের হয়ে হেঁটে জঙ্গলে চলে যায়। তো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হয় ভদ্রলোক, যে তার হাজবেন্ড। এবং দেখা যাচ্ছে যে শেষ রাতের দিকে মানুষ চিৎকার চেঁচামেচি শুনে, একটা আর্তচিৎকার শুনে, এবং যখন যায় তখন সেই সাদা লোকটাকে, মানে শ্বেতাঙ্গ লোকটাকে মৃত অবস্থায় পায় পানির পাশে, ওই খালের পাশে পড়া দেখে। আর ওই মহিলাকে আর খুঁজে পায় না, সে মোটামুটি পুরাই ভ্যানিশড, তাকে আর খুঁজেই পায় না, তার কোনো ট্রেসই পায় না তার কেউ। তো বিভিন্নভাবে এটা নিয়ে তারা খোঁজ খবর করে, এবং তারা পরবর্তীতে ধারণা করে তাকে কোনো বন্য প্রাণী খেয়ে ফেলছে বা মেরে ফেলছে। তো আস্তে ধীরে সেই ফ্যামিলি তো ওখান থেকে মানে হয়ে যায়, তার নাই, তারা লোকটা মারা গেছে, মহিলাটাই, লোকটার সেই বডি চলে যায় ইংল্যান্ডে। তো মহিলাটাকে আর পাওয়া যায় না।
তো যাই হোক, এরপর থেকে অনেক বছর ওই এলাকাটা ওরকমই থাকে এবং ওখানে মানুষ উদ্ভট জিনিস দেখা শুরু করে। তার মাঝে ওই মহিলা, শ্বেতাঙ্গ মহিলাকে নাকি রাতের বেলা মানুষ দেখতে পেত এবং সে নাকি মানুষকে ডেকে নিয়ে যেত এই ফরেস্টের ভেতরে, জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায়, এবং তাকে যাকে নিয়ে যেত তাকে আর পাওয়া যেত না, তাকে হয় মেরে ফেলতো সে, এবং নাহলে পানিতে তার লাশ পাওয়া যেত, এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো অনেকেই সেটা বলতো যে কার্সড মহিলা আর কি সেই জায়গার, এবং এই জন্য ওই জায়গাটাকে মানুষ পরিহার করে যায় না। এমনকি সেখানকার যারা নেটিভ ছিল তারাও নাকি ওই জায়গাটাকে এড়ায় চলে এবং তারা সেই জায়গাটাতে যেত না, এবং তারা গেলেও অনেক রকমের চর্চা করতো সেখানে, তাদের মতো মানে ব্যবস্থা নিয়ে তারা যেত, দিক দিয়ে যেত না। এবং অনেকেই বলে যে সেই যে জাদুকর ছিল সে এবং তার পরবর্তী যে ডিসেন্ডেন্ট তারাও নাকি মানুষ হিসাবে এক হয়ে যেতে পারে একজন, ওদের বিলিভ আর কি, সেখানকার বিলিভ যে তারা একজন আরেকজনকে সেই পুরানো তার পূর্বপুরুষকে তার ভেতরে নিয়ে নিতে পারে আর কি, তাদের ভেতরে এরকম একটা আছে, পূর্বপুরুষের সোলটাকে তারা নিয়ে আসতে পারে একসাথে এক হয়ে যেতে পারে তারা। তো তারা এটা বিলিভ করতো, উইচ ইজ তাদের বিলিভ। তো এই ব্যাপারগুলা এই এডিকে বলা হয়, সেই যে ভদ্রলোক ছিল সেখানকার ইনচার্জ, সে বলে। তো এডি শুনে বেশ অবাক লাগে তার কাছে এবং স্টোরিটা বেশ ইন্টারেস্টিং লাগে। তো সে বলে যে তাহলে তোমরা যে এখানে সাফারি ক্যাম্প করছো, বলে আমরা তো করছি, আমরা তো কাউকে যেতে দিই না, আমরা ওখানে বলি যে ওখানে যাওয়া যাবে না, ওখানে আমরা দিনের বেলা ওখানে কাউকে নেই না, আমরা এই দিকটা তাদেরকে দেখাই, ঘুরাই ফিরাই এরকম, এবং সাধারণত যায় না। অতীতে মানুষ হয়তো এক সময় এখানে দুর্ঘটনার শিকার হয়েছে একটা দুইটা, বাট এগুলো আমাদের ব্লেমের মধ্যে পড়ে না। তো আমরা কিন্তু খুব কেয়ারফুলি এই সাফারি ক্যাম্প রান করি, এখানে আমরা এগুলো হইতে দিই না। তুমি একটা কিউরিয়াস মানুষ, তুমি বের হয়ে ওখানে চলে গেছো, এবং এটার কিন্তু পরবর্তী দেখবা তোমার মধ্যে কোনো কনসিকুয়েন্সেস আসতে পারে। তো যাই হোক, ওই ঘটনা শুনে এডি ওই দিন রাত পার করে। তো এই তৃতীয় দিন রাতের বেলা এডিদের থাকার পালা, ওই দিন তারা তাদের কটেজে ফিরে গেছে, মূল যেখানে তাদের যে ফ্যাসিলিটি থাকার। তো সেখানে যখন নাকি রাতের বেলা তারা ঘুমাইছে, এডি নাকি রাতের বেলা তার দরজার মধ্যে নক শুনতে পায়, মানে তার রুমে দরজা নক হচ্ছে এবং ঠক 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 ঠক। তো তার ওয়াইফ তাকে বলে, ভিকি বলে যে এই দরজায় কে আসছে, রুম সার্ভিস মনে হয়। তো এডি যে দরজা খুলে দেখে কেউ নাই, পুরা ফাঁকা, মানে ওই করিডোরের মধ্যে কোনো মানুষ নেই, এবং করিডোরটা কিন্তু খোলা করিডোর ছিল, মানে বের হলে একটা বারান্দার মতো আর কি। বের হয়ে দেখতেছে সামনের কম্পাউন্ডে মানুষজন নাই, কিছু নাই, আবার দরজা লাগায় দেয়। তো এরপরে ওরা যখন আবার শোয়, আবার নাকি দরজায় নক হয় এবং এডি জিজ্ঞেস করে হুজ দেয়ার। তখন নাকি ওই পাশ থেকে ওই যে নারী কণ্ঠ শুনছিল, সেই নারী কণ্ঠ শুনে এডি ওপেন দ্য ডোর, এবং এই কণ্ঠ নাকি এডির সাথে তার ওয়াইফও শুনছে, এবং তারা খুবই ভয় পেয়ে যায়। এবং এরপর থেকে এডি মাঝে মাঝে মানে ওর পর দিন তারা চলে আসে ওই জায়গার থেকে, বাট এডি নাকি এরপর থেকে ঘুমাইলে তার মধ্যে অনেক রকমই হয়তো দুঃস্বপ্ন দেখতো এবং সে দাঁত মুখ খিচায় উঠতো, তার খুব খারাপ অবস্থা হইতো। তো এডিকে পরবর্তীতে এডি যখন ইংল্যান্ডে ফিরে যায়, তখন সে ওখানে যে চার্চে যায় এবং সেখানে এক ফাদারের সাথে কথা বলে, তাকে সে ফাদার দেখে বলে যে তোমার মধ্যে ডিমনিক পজিশন আসা শুরু করছে, তোমাকে আমাদের এক্সোরসিজম করতে হবে, দেখা যাক। তো এডির উপরে নাকি এরকম অনেক রকম ট্রিটমেন্ট তারা করে। যাই হোক, এডি এবং ভিকিকে পরবর্তীতে আবার সাউথ আফ্রিকায় ব্যাক করতে হয়, কারণ তাদের এই যে পূর্বপুরুষের যে ব্যবসা ইত্যাদির জন্য। তো সেগুলোর জন্য তারা ব্যাক করে অন্য জায়গায়, মানে ডিফারেন্ট জায়গায়, তারা তো ওই জায়গার কাছেও না। সেখানেও নাকি এডি উল্টা পাল্টা জিনিস দেখতো, এবং সেখানে এসেও তারা ওই চার্চে এসে ফাদারের কাছ থেকে হেল্প নিছে। তারপরও উদ্ভট জিনিস এডি এরকম দেখে, এবং এডি নাকি অনেক সময় রাতের বেলা দেখে যে সে যখন বাসায় ফিরে তার গাড়ির সামনে দাঁড়ায় যেত। তো এডি তখন সাথে সাথে সে তার মতো সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে এবং অনেক রকম বিপদ থেকে সে বেঁচে গেছে এবং সে ভয় পেত। তো এরপর থেকে এডি রাতের বেলা কোথাও গেলেই সে চেষ্টা করতো, দিনের বেলা কোথাও গেলে চেষ্টা করতো সন্ধ্যার মধ্যে ব্যাক করে আসতে। তো সন্ধ্যা হয়ে গেলেই তার জন্য এটা ভয়েরই দাঁড়ায়, এবং সে প্রায় উল্টাপাল্টা ভয়ের এই ধরনের জিনিসপত্র ঘটে। এবং তার যে এখনো যে সে যে বাসায় থাকে, এই বাসার আশেপাশের প্যারামিটারের মধ্যেও নাকি অনেক সময় সে ভয় পায়, তার কাছে মনে হয় তার আশেপাশে ওই মহিলাটা আছে। তো এই কারণেই এডি আসলে ওই দিন যখন চলে আসছে এই দোকানটাতে এবং এসে রোমেলের দোকানে সে দাঁড়ায়, সে মোটামুটি ভয় পাইতেছিল, সে আর রাতের বেলা একা ব্যাক করতে যাচ্ছিল না, কারণ তার যে রাস্তাটা বাসায় ব্যাক করা সেটা মোটামুটি একটা নির্জন রাস্তা।
তো যাই হোক, রোমেলকে এইসব ঘটনা বলার পর রোমেল খুবই মানে ইন্টারেস্ট ফিল করে এবং সে রোমেল নিজেও খানিকটা ভয় পেয়ে যায়। তো রোমেল তাকে বলে যে ইউনো হোয়াট, আমার তোমাকে আমার গাড়িতে নিয়ে চলতে মানে আমার নিজেরই ভয় লাগতেছে, সো এক কাজ করি, তুমিও তোমার ট্রাক নিয়ে চলো, আমি আমার গাড়ি নিয়ে চলি, একসাথেই যাই দুইজন, অসুবিধা নেই। তুমি তোমার মতো চলে যাও ওইটুক রাস্তা, আর আমি আমার মতো আমার বাসায় ব্যাক করে চলে আসবো, আমি আসলে তোমার বাসা পর্যন্ত আর যেতে চাচ্ছি না। তো এডি হেসে দেয় বলে আসলে তুমি তো আরো বড় চিকেন দেখা যায় আমার থেকে। তখন বলে যে না না, আসলে চিকেন না, আসলে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে তোমার। যাই হোক, তারপর তারা যখন স্টোর ক্লোজ করে রোমেল এডিকে নিয়ে তার সাথে যায়। রোমেল আসলে ওই দিন সাহস করে আর কি সে যায়, এডির একদম বাসা বন্ধই যায়। আসলে এডির বাসাও যেই জায়গাটা, সেই জায়গাটাও বেশি নির্জন। তো রোমেল যখন নাকি এডিকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে ব্যাক করে আসতেছিল, তার কাছেও ভয় লাগতেছিল। সে এডিকে ওয়েভ করে চলে আসে এবং তারা মোটামুটি নাম্বার এক্সচেঞ্জ করে, কথাবার্তা হয়। তো যাই হোক, সে ব্যাক করে রাতের বেলা আসে। তো রোমেল তিনি বলছেন যে রাতের বেলা তার কাছে বেশ ভয় লাগতেছিল এডিকে ড্রপ করে আসার সময়, কারণ বিশেষ করে একটা রাস্তা দিয়ে সে আসতেছিল, সেই রাস্তার দুই পাশটা বেশ গাছগাছালি। তার কাছে বারবারই মনে হচ্ছিল যে এডি যেরকম বলছে এরকম রাস্তার সামনে সে কিছু একটা দেখে ফেলবে, কিন্তু মানে আল্লাহর রহমতে সে কিছু দেখে নাই। তো রোমেল বাসায় চলে আসে, মানে সাবধানে চলে আসে এবং তার মতো সে বাসায় ফিরে। তো রোমেল বলছে যে ওইখানে আরো অনেক এরকম ঘটনা, এডির ঘটনা ছাড়াও সে এরকম আরো অনেক ছোটখাটো অন্যান্য রকমের ঘটনা সে শুনছে। সে বলছে যে এইখানে কিন্তু অনেক রকমের ঘটনা আছে এবং আমি আপনাকে আস্তে ধীরে আরো কিছু শেয়ার করব। তো যাই হোক, এরকম কিছু ঘটনা আমি যদি পাই আপনাদের সাথে আবারও শেয়ার করে ফেলবো। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাইরে থাকার সুবাদে আমার অনেক কথাই আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তবুও চাচ্ছি যেন এই গল্পটি আপনারা পড়ে শোনাবেন। এই গল্পটি একদম আমাদের নিজেদের সাথে ঘটে যাওয়া গল্পটি, সেটা না হলে হয়তো আমারও বিশ্বাস হতো না। আমি পার্সোনালি নিজেই সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, রিসার্চ করছি। আমার হাজব্যান্ড তখন একটি মাল্টিন্যাশনালে জব করত। আমরা এখানে এসেছি প্রায় 8 বছর হবে। আমার ভার্সিটি থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যেত। সন্ধ্যায় বাসায় ফিরে খুব ক্লান্ত থাকতাম, কিছু খেতেও ইচ্ছে করতো না। এই ক্লান্তি কাটানোর জন্য খাবার প্লেট নিয়ে আমি ডাইনিংয়ে না বসে সোফায় বসে খাবার খাচ্ছিলাম। জাস্ট বসে টিভি ওপেন করে খাওয়া শুরু করলাম। হঠাৎ বিকট একটা শব্দ শুনতে পেলাম। এতটা আচমকা এবং ভয়ঙ্কর ছিল যে আমার হাত থেকে আমার প্লেটটা নিচে কার্পেটের উপরে পড়ে গেল। কার্পেটের উপরে পড়ার কারণে বেশি শব্দ হলো না। যাই হোক, আমি ভাবলাম এই সময় এটা কি ধরনের সাউন্ড, আমাদের ডুপ্লেক্স বাসার 2য় তলা থেকে শব্দটা আসছে কিনা। আমি সে কারণে 2 তলায় উঠে চেক করতে গেলাম, বাট না, কোনো ধরনের শব্দ বা কিছুই আসছে না, এমনকি সবকিছুই নর্মাল। তো একবার ভাবলাম এটা কি আশপাশের কোনো বাড়িতে কোনো কাজ চলছে বা এই টাইপের কিছু, যেখান থেকে এই শব্দগুলো আসছে। ওর আমাদের অ্যাপার্টমেন্টের অন্য কোনো ফ্লোর থেকে কোনো শব্দ আসছে। একবার ভাবলাম বাইরে গিয়ে চেক করি, কারণ আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু একটু পর এত বেশি টায়ার্ড হয়ে পড়ি আর এই ব্যাপারে কিছু মনেই ছিল না। রাতে আমার হাজব্যান্ড বাসায় ফিরে আসার পরেও এই ব্যাপারে কিছু বলিনি। ভাবলাম এমন কোনো ব্যাপার না যেটা আমার ওকে জানানো দরকার। যাই হোক, এরকম সন্ধ্যায় বাসায় এসে টিভি দেখে খাওয়াটা ছিল আমার ডেইলি রুটিন। নেক্সট দিন আমি আবারও সেম টাইমে সোফায় বসে খাচ্ছি। এক্স্যাক্টলি গতদিনের যে টাইমে এরকম একটা কাঁচ ভাঙার শব্দ পেয়েছি, ঠিক আজও তেমন একটা শব্দই পেলাম। হঠাৎ ভয় লাগলো, মনে হলো হয়তো কোনো চোর ডাকাত গতকাল ঢুকতে পারেনি, তাই আজ আবারও ট্রাই করছে। কখন কি হয়ে যায় বলা তো যায় না। বাট তবুও মাথায় আসেনি যে সুপার ন্যাচারাল কিছু বা ব্যাখ্যা অতীত কিছু হতে পারে। ভয় লাগছিল, আর এই অবস্থায় পুলিশ কল দেওয়ার জন্য ফোন হাতে নিচ্ছিলাম। আর দেখলাম আমার পিছন থেকে একটা সাদা আলো করিডোর দিয়ে সোজা কিচেনের দিকে চলে গেল। এরপর হঠাৎ শব্দ পেলাম, আমাদের দরজা কেউ জোরে জোরে 2 বার ধাক্কা দিল, কিন্তু দরজা তো বন্ধ ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে এসব কি হচ্ছে। খাবার খেতে পারলাম না, কেমন যেন খাবার গলায় আটকে যাচ্ছিল। আমার মনে হচ্ছে আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। একজন সাইকোলজির স্টুডেন্ট হয়ে আমার এসব মেনে নিতে খুব অসুবিধা হয়, তাই আমি একটু পর প্লেট রাখতে কিচেনে যাচ্ছিলাম। কিচেনে যাওয়ার পথেই আমাদের ডাইনিং রুম। আমি যেটা দেখলাম সেটা আমার জন্য টোটালি আনএক্সপেক্টেড। আমার হাজব্যান্ডের শখের ডাইনিং টেবিলের উপরের গ্লাস সম্পূর্ণভাবে ভাঙা, এবং সেটা দেখে মনে হচ্ছে কেউ অনেক জোরে আঘাত করে এটা ভেঙে ফেলেছে। এমন বাজেভাবে কাচের টুকরোগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর সেই সাদা আলোটাই বা কিসের ছিল।
খুব অদ্ভুত হয়ে গেল সিচুয়েশন। আমার লাইফে এমন ইনসিডেন্ট এই প্রথম, তাই আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম। আমার হাজব্যান্ড আসার পর সে এটা দেখে খুব মন খারাপ করলো। সারা রাত দুজন এটা নিয়ে ভাবলাম। আমি ওকে বুঝালাম হয়তো গ্লাসের টেম্পারে কোনো ফল্ট হয়েছে বা এই ধরনের কিছু, আর আমাদের কারো বড় কোনো ক্ষতি হয়নি, এটাও তো অনেক কিছু। যদিও আমি ওকে অনেকগুলো কজ দেখাচ্ছিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেকে দেওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট 7-8 বছর ধরে এই টেবিলটি ইউজ করছি, কখনো কোনো ফল্ট তো চোখে পড়েনি। ছোটবেলায় বাসায় কোনো কিছু ভেঙে গেলে মা বলতো কাজ ভাঙা নাকি অমঙ্গল। সেটাই সত্যি হলো আমাদের জীবনে। নেক্সট ডে ছিল আমাদের দুজনের বন্ধের দিন। সেদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হঠাৎ দরজায় 3বার নকের শব্দ পেলাম। আমি কিচেনে স্ন্যাক্স বানাচ্ছিলাম। আমার হাজব্যান্ড দরজা খুলে দেখলো কেউ নেই। ভাবলো হয়তো কেউ পোস্ট বক্সে কোনো লেটার রেখে গিয়েছে, বাট না, সেখানেও কিছু নেই। বরং আজ দরজার সামনেটা প্রচণ্ড শুনশান লাগছে। মনে হচ্ছে যেন অন্য সব দিনের থেকেও বেশি নীরব। যাই হোক, মনের ভুল ভেবে দরজা লাগিয়ে দিল। সেদিন রাতে আমার হাজব্যান্ড একটা অদ্ভুত স্বপ্ন দেখলো তার চাচা খুব কাঁদছে, আর তার পাশে রাখা একটি লাশটি সাদা কাফনে মোড়ানো। স্বপ্নটা দেখে আমার হাজব্যান্ড বেশ ভয় পেয়ে গেল। পরের দিন সে ঘুম থেকে উঠেই ভাবলো চাচাজান ঠিক আছে কিনা। সে তাকে ডাইরেক্টলি ফোন দিয়ে জানতে চাইলো তিনি কেমন আছেন। তিনি বলল সে ভালো আছে। আর এখানে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। 2021 সালের অক্টোবরে আমার বার্থডে পার্টি দিয়েছিলাম, সবাইকে ইনভাইট করেছিলাম। আমার হাজব্যান্ড হঠাৎ করে একটু অসুস্থ ফিল করছিল, কেমন যেন একটা অস্থির ভাব করছিল। পার্টি শেষে জিজ্ঞেস করলাম এমন করছো কেন, শরীর কি বেশি খারাপ? ও বলল বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে। নর্মালি আমার হাজব্যান্ড তার মন খারাপ হলেও আমাকে বলে না, দেশের বাইরে দূরে থাকে, আমারও মন খারাপ হয় বলে। বাট সেদিন বলল ওর বাবার জন্য কেমন যেন বেশি খারাপ লাগছে। ভাবলাম অনেকদিন দেশে যায় না, বাবা মায়ের সাথে দেখা হয় না, তাই হয়তো তাদের খুব মিস করছে। আসলে বাবা মায়ের বিপদ কিন্তু সন্তানেরা ঠিক টের পেয়ে যায়। এবার তারই প্রমাণ পেলাম। পরের দিন দেশে ফোন দিয়ে জানলাম বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি গ্রামের বাড়ি গিয়েছিলেন কিছু কাজে। ওখানে গিয়ে সে সবসময় যে দোকান থেকে চা খায় সেখান থেকে চা খেয়েছিলেন। যে কাজগুলো বাকি ছিল সেগুলো শেষ করেই সে ঢাকা ফিরে যাবে। পরবর্তীতে জানতে পারলাম ঠিক কয়েক সপ্তাহ আগে আমাদের ফ্যামিলিকে যারা দেখতে পারেন না, আমাদের শত্রু লিটারালি বলতে গেলে, তারা বাবার চায়ের কাপে 3বার একটু কুফরি করা তাবিজ চুবিয়ে সেই চা বাবাকে খাইয়েছে। তারা অবশ্যই জানতেন যে বাবা এখানে আসলে অবশ্যই দোকানের চা খেয়েই যাবেন। আর সেই থেকেই বাবা অসুস্থ হয়ে পড়লেন, আর সেই থেকেই বাবার অসুস্থতার শুরু। যখন থেকে তারা বাবাকে এই তাবিজ করা শুরু করলেন, তখন থেকে আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিগন্যাল পেতে শুরু করে। গ্লাস ভাঙা থেকে শুরু করে গেটের নক এর শব্দ বা চাচাজানের স্বপ্নটা, সবগুলোই ছিল আসলে এগুলোরই সাইন। সেদিন চা খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার পর বাবা ঢাকা ফিরতে পারেনি। ভাবলো পরের দিন শরীর ভালো হলে পরের দিন ঢাকাতে ফিরে যাবে, কারণ এত দূর জার্নি করে গেলে হয়তো সে আরো দুর্বল হয়ে পড়বে। সেদিন রাতে বাবার সাথে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটে। রাতের আধারে বাবা দেখতে পা বাড়িয়ে ভিতরে অনেক কিছু, আরো কারো গলার আওয়াজ শুনতে পান যে সব শেষ। আবার কারো ছায়া দেখতে পান তিনি ওই দিন রাতে। বাবা অনেক সাহসী ছিলেন, কোনো কিছুকে ভয় বা তোয়াক্কা করতেন না। আর এই কারণে বাড়িতে একাই যেত, কখনোই সাথে করে কাউকে নিয়ে যেতেন না। বাবা একবার ভাবলেন অলৌকিক কিছু হয়তো। গ্রামের ছেলে হওয়ার কারণে সব জীবনে অনেক দেখেছে শুনেছে, যার কারণে সব কিছুকে ভয় পেতেন না। শুধু আল্লাহ তাআলার উপর ভরসা রেখে সৎ পথে চলতেন। সবকিছুতে যে আল্লাহই যথেষ্ট, এটাই মনে প্রাণে বিশ্বাস করতেন। অত সব না ভেবে তিনি দোয়া কালাম পড়ে ঘুমিয়ে পড়লেন, 3বার আয়াতুল কুরসি পড়ে। এর পরের দিন একটু ভালো ফিল করলেন, তাই তিনি ঢাকায় ব্যাক করলেন। ঢাকায় ফেরার পর থেকে বাবা দিনে দিনে খুব অসুস্থ হয়ে পড়তে লাগলেন। আর আমাদের জীবনে একটি ঘোর অন্ধকার অসহায় নেমে আসতে শুরু করলো। আমাদের হঠাৎ করে দেশে যাওয়ার সিদ্ধান্ত হয়, যেহেতু বাবা দিন দিন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলেন। এরপরে কালো জাদুর ঘটনাগুলো একটার পর একটা শুরু। বাবা ঢাকা যাওয়ার পর হঠাৎ একদিন রাস্তায় আমার ননদকে একটা ছেলে এসে বলল, সাবধান, তোদের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। বলেই ছেলেটি অদৃশ্য হয়ে গেল। আমার ননদ তাকে আর খুঁজে পেল না। ভাবলো হয়তো রাস্তার কোনো পাগল ছিল। জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা। মারা যাবার আগের রাতে অমাবস্যার রাত ছিল। সেদিন রাতে আমরা স্পষ্ট দেখতে পেলাম বিবস্ত্র একজন মানুষ, খুব ভয়ঙ্কর চেহারা, আমাদের বাড়িতে ঢুকছে। সবাই মিলে চেষ্টা করেও তাকে আটকানো গেল না, কারণ তার শরীরে প্রচণ্ড শক্তি ছিল। সবাই অনেক ধরতে আর থামাতে চেষ্টা করলো, পেল না। লোকটার শরীরে এতটাই শক্তি ছিল যেন মনে হচ্ছিল লোকটির গায়ে হাজার মানুষের শরীরের সব শক্তি একসাথে। সে ঘরে ঢুকে যে রুমটি ফাঁকা ছিল সেখানে ঢুকে দরজা লক করে দিল। আর কিছুক্ষণ পরে সে বের হয়ে যাচ্ছিল। সবাই মিলে তাকে জিজ্ঞেস করলো, কোন অধিকারে আপনি এই বাসায় এসে দরজা আটকিয়ে দিলেন?
কে আপনি? কাকে চাচ্ছেন? কেন এসেছেন এখানে? সে শুধু একটি উত্তর দিল, সরি, রং ফ্ল্যাট। এই রাতে এই বিষয়টা নিয়ে ভাবার থেকেও সবাই বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাবার বারবার হার্ট অ্যাটাক হচ্ছিল, আবার বাট ফিরে আসছিল। ধীরে ধীরে তার অবস্থার খুব অবনতি হচ্ছিল। একটা মানুষ এতবার হার্ট অ্যাটাক করার পরেও ফিরে আসছিল। 10 মিনিট পরেও তার বাট ফিরে আসছিল। বলে রাখা ভালো, বাবার শরীর রেগুলারই চেক আপ করা হতো। কিছুদিন আগেও তার রিপোর্টে এসেছিল ওনার শরীরে সব ঠিক আছে। কিন্তু রিসেন্ট রিপোর্ট মানে একদিনের মাথায় তার 2টা কিডনিতে প্রবলেম ধরা পড়ে, লিভার এবং লাংসের প্রবলেম ধরা পড়ল, সব একসাথে ফেলিওর। আমাদের এলাকার মসজিদের ইমাম বলেন, ব্ল্যাক ম্যাজিক করলে এরকম হয়। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বদজিন দিয়ে এসব করে থাকে। অমাবস্যার রাতের পর লাস্টে যা হয়, বাবাকে আইসিইউতে নেওয়ার আগে নার্সরা বললেন ওনার মাথায় কে যেন খুব জোরে একটি বাড়ি দেয়। এরপর উনি অনেকক্ষণ ওনার মাথা ধরে থাকে। এরপর সব ঠান্ডা। সকালে জানতে পারি বাবা আর আমাদের মাঝে নেই। আমার হাজব্যান্ডের দেখা সেই কাফনে পেঁচানো লোকটি আর কেউ নয়, বরং বাবা ছিলেন। আর চাচু ছিলেন স্বপ্নের জাস্ট একটু হিন্ট। আমার শ্বশুরের ভাই, তাকে দিয়ে স্বপ্নটি আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা কিছুতেই সেটার মানে বুঝতে পারিনি তখন। তার ভাই এই স্বপ্নে এসেছিলেন, এটার মানে হয় এই। যাই হোক, বাবা মারা যাওয়ার পর তার বিছানা চাদর সব ঘোচানো হচ্ছিল। বাবার তোষকের নিচে কাগজে মোড়ানো একটা তাবিজের মতন পাওয়া যায়, যেটা কিছু লাল সুতো দিয়ে মোড়ানো ছিল, যার ভিতরে কিছু নাম, নম্বর, কাফনের কাপড় এসব দেয়া ছিল। এলাকার ইমামকে এটা দেখানো হয়। তিনি এটা দেখে কনফার্ম করেন যে বাবার শরীরে বান মারা হয়েছিল, অর্থাৎ বাবাকে অনেক বড় কুফরি করা হয়েছিল। কারো বুঝতে বাকি রইল না যে সেদিন রাতে ওই ভয়ঙ্কর চেহারার যে লোকটি এ বাড়িতে ঢুকছিলেন, তিনি এটা রেখে গিয়েছিল। ইমাম সাহেব আরও বললেন, এটা তাদের লাস্ট একটি চক্রান্ত ছিল, যেটা তারা করেছিলেন আমাদের ফ্যামিলির যে মাথা, যে গোড়া, যাকে আমাদের ফ্যামিলিতে সবাই খুব মান্যগণ্য করে এবং যে মূলত আমাদের ফ্যামিলির হেড, তাকে শেষ করে দেয়াই তাদের মূল উদ্দেশ্য ছিল, আর যেটাতে তারা সাকসেস হয়েছিল। আমার হাজব্যান্ড ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করলো সেদিন সেই লোকটাকে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু আশ্চর্য ব্যাপার, সেই লোকটির ঢুকে পড়ার জন্য ফুটেজ পাওয়া যায়নি, কিন্তু বের হয়ে যাওয়ার সময় একটা কালো বিড়াল দেখা গিয়েছে যে হঠাৎ করে ভ্যানিশ হয়ে গিয়েছিল। আরও কোনো কুফরি আমাদের বাসায় ছিল কিনা বা আমাদের বাসায় আছে কিনা সেটা জানার জন্য আমরা বড় বড় 3টি হুজুরকে নিয়ে এসেছিলাম। তারা 3জনই এক কথা বলেছিলেন যে গ্রামে বাবা মাকে মারার জন্য 3টি তাবিজ পুঁতে ফেলা হয়েছিল। তারা 3জনই এক কথা বলেছিলেন যে গ্রামে বাবাকে মারার জন্য 3টি তাবিজ পুঁতে ফেলা হয়েছিল। প্রথমটা রাখা হয়েছিল বাড়ির গেটের সামনে, আর রাস্তায় বাকি 2টি রয়েছে। সেই বাড়ির গেটের সামনে তাবিজটা পাওয়া গিয়েছিল, রাস্তার মোড়েরটাও পাওয়া গিয়েছিল, কিন্তু 3 নম্বরটি কোথাও পাওয়া যায়নি। হয়তো যে মানুষগুলো আমাদের ক্ষতি করেছিল তারা টের পেয়ে সরিয়ে ফেলে। বোঝা যায় যে এই মানুষগুলো অনেক দিন ধরেই বাবাকে মারার প্ল্যান করে যাচ্ছিল, যেটা তারা পরবর্তীতে সফল হলো। এবার ঢাকার বাসার আরেকটি তোষকের ভিতরে কাফনের কাপড় ও পায়জামার দিতে পাওয়া যায়, তাতে 41টা গিট্টু দেয়া ছিল। ইমাম সাহেবের থেকে জানতে পারলাম 41 গিট্টু মানে হচ্ছে 41 দিন তার সময়, আর সেটা তারা করতে পেরেছে। এসব জেনে শুধু মাথায় একটা কথাই ঘুরছে যে আল্লাহ পাক এই সকল মানুষকে হেদায়েত দান করুক, আর এরা আল্লাহর দেখানো সঠিক পথে ফিরে আসুক। জানি না মৃত্যুর আগেও এদের বোধোদয় হবে কিনা, এরা নিরপরাধ মানুষের জীবন কিভাবে শেষ করে দিচ্ছে। একটা মানুষের জীবন মানে কি শুধু একটা মানুষ? একটা মানুষের সাথে জড়িয়ে থাকে গোটা ফ্যামিলিটা এবং হাজারটা মানুষ। জানি না এমন কাজ মানুষ কেন করে, মানুষের মনের বাসনা পূরণ করার জন্য। যারা এসব ব্ল্যাক ম্যাজিক করছে বা এই সকল খারাপ কাজ করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সামান্য কিছু সম্পদের আশায় বা সামান্য কিছু হাসিল করার উদ্দেশ্যে আপনারা যেসব কাজগুলো করছেন, আপনারা কি কোনোদিন জান্নাতে যেতে পারবেন? আল্লাহ পাকের কাছে মাপ পাবেন? আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা এসব কালো জাদু বা কুফরিতে লিপ্ত থাকবে, আল্লাহ পাক তাদের কোনোদিন ক্ষমা করবেন না, বরং তারা হয়ে যাবে মুনাফিক। আর মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের নিকৃষ্টতম জায়গায়। সুখ সবাই চায়, কিন্তু অন্যের সুখ নিয়ে কিভাবে আরেকজন সুখে থাকবে? আর আপনার এই সুখের কারণে আপনার ফ্যামিলিও এর দায়ভার বহন করবে। আর ওনারা শুধুমাত্র বাবাকে মেরেই ক্ষান্ত হননি, ওনারাই ফ্যামিলির সবার ক্ষতি করছেন এবং করেই যাচ্ছেন। আর এই কারণে আমি চাচ্ছি আমার নাম আর অ্যাড্রেস গোপন রাখতে, কারণ ওনারা সব সময় আমাদের ঘিরে আছেন, আমাদের ক্ষতি করার জন্য ওনারা সব সময় রেডি আছেন। আমাদের লাইফে আরও কিছু ইনস্ট্যান্ট ঘটেছে যেটা উনি আমাদের পরে পাঠাবে। সত্যি কথা বলতে, ব্ল্যাক ম্যাজিক যারাই করছেন তারা নিজের ইহকাল এবং পরকাল দুটোই ধ্বংস করছেন, নিজের সাথে নিজের পরিবারকেও ধ্বংস করছেন, নিজেও সুখী হতে পারছেন না, অন্য মানুষকেও সুখী হতে দিচ্ছেন না।
এভাবে আর মানুষের জীবন ধ্বংস করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার মতন একজন সাধারণ মানুষের মিনতি থাকলো। আমি হয়তো বেশি জ্ঞান রাখি না, যারা অনেক অনেক জ্ঞানী তাদের থেকে জানবেন যে এটা কতটা ক্ষতিকর। এর পরের ঘটনায় চলে যাচ্ছি। খুলনা শহরের লালমিয়া এলাকায় এক পরিত্যক্ত জমিদার বাড়ি আছে, যাকে সবাই নন্দীবাড়ি নামে চেনে। বাড়িটির বয়স প্রায় 150 বছর। একসময় এখানে রাজকীয় জীবনযাত্রা ছিল, কিন্তু এখন সেটি কেবল ধ্বংসস্তূপ। স্থানীয়দের মধ্যে নানা গুজব প্রচলিত। সন্ধ্যার পর এই বাড়ির চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। বাড়ির জানালাগুলো মাঝরাতে এমনভাবে কাঁপতে থাকে যেন কেউ সেগুলো ঝাঁকাচ্ছে। কেউ কেউ বলে বাড়ির ভিতর থেকে মাঝে মাঝে মানুষের হাসির শব্দ আসে, আবার কখনো কান্নার আওয়াজও শোনা যায়। তবে এসবের সত্য মিথ্যা নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না। সবাই জানে বাড়িটি পরিত্যক্ত আর বহু বছর ধরেই খালি পড়ে আছে। কিন্তু তাজ এসব গুজব বিশ্বাস করত না। তাজ একজন সাংবাদিক। অদ্ভুত রহস্যজনক ঘটনা অনুসন্ধান করাই তার নেশা। একদিন বন্ধুরা তাকে নন্দীবাড়ির গুজব সম্পর্কে জানালে সে মজা পেয়ে যায়। একটা খালি বাড়িতে কি এমন ঘটতে পারে? সে হাসতে হাসতে বলল। তার বন্ধুরা সাবধান করলো, সন্ধ্যার পর ওখানে যাস না। যেসব লোক সেখানে ঢুকেছে তারা স্বাভাবিকভাবে ফিরে আসেনি। এ কথা শুনে তাজের আগ্রহ আরো বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল এক রাত সেখানে থেকে দেখবে সত্যিই কিছু ঘটে কিনা। একদিন সন্ধ্যার পর তাজ তার ক্যামেরা, টর্চ লাইট আর একটা ছোট ব্যাগ নিয়ে নন্দীবাড়ির সামনে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাড়ির বিশাল কাঠের দরজাটা সামান্য খোলা ছিল। সেটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে এলো। একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ভিতরে প্রবেশ করতে সে দেখল সবকিছু ধুলোর স্তরে ঢাকা। দেয়ালে ঝুলে থাকা পুরনো রাজকীয় চিত্রগুলো বিবর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো বোঝা যায় কোনো এক সময় এখানে জমিদার পরিবারের লোকজন বসবাস করত। সে ধীরে ধীরে সামনের কক্ষগুলোর দিকে এগিয়ে গেল। প্রতিটি ঘর যেন সময়ের সাথে থমকে গেছে। পুরনো কাঠের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বেশিরভাগই ভাঙা। কিন্তু হঠাৎ করেই সে অনুভব করলো যেন কোথাও একটা আস্তে আস্তে পায়ের শব্দ হচ্ছে। তাজ থমকে দাঁড়ালো। শব্দটা খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কেউ ধীরে ধীরে হেঁটে আসছে। সে দ্রুত টর্চ লাইট জ্বালিয়ে চারপাশে তাকালো, কেউ নেই। তারপর মনে হলো সে একা নয়। সে আবার এগিয়ে চলল। এবার উপরের তলায় যাওয়ার সিঁড়ির দিকে। সিঁড়ির ধাপে পা দিতেই শুনতে পেল উপর থেকে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ। সে থামল। বাতাসে একটা অদ্ভুত শীতলতা টের পেল। মনে হচ্ছিল বাড়িটা তাকে কিছু একটা বোঝাতে চাইছে। তাজ উপরে উঠে গেল। করিডোরের দেয়ালে হাত বোলাতেই মনে হলো দেয়ালটা ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, কিছু জায়গায় খসখসে, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। সবচেয়ে বড় ঘরটায় প্রবেশ করতে সে দেখতে পেল একটা পুরনো কাঠের চেয়ার মাঝখানে রাখা। তার চারপাশে বই ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হলো কেউ কিছুক্ষণ আগে ওখানে বসেছিল। তাজ ধীরে ধীরে চেয়ারটার কাছে গেল। হঠাৎ করে বাইরে থেকে বাতাসের ঝাপটা এসে জানালাগুলো জোরে ধাক্কা দিল। একটা জানালার কাঁচ ভেঙে গেল, আর সেই মুহূর্তে পেছন থেকে একটা ফিস ফিস আওয়াজ এলো। কেন এসেছো? তাজ মুহূর্তের জন্য জমে গেল। সে দ্রুত পেছনে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হয়তো তার মনের ভুল, সে ভাবল। কিন্তু ঠিক তখনই সে দেখল মেঝেতে একটা পুরনো চিঠি পড়ে আছে। ধুলো সরিয়ে সে পড়তে লাগলো। চিঠিটা ছিল 1958 সালের। তাতে লেখা ছিল, আমি জানি কেউ একদিন এই বাড়িতে আসবে। যদি তুমি এই চিঠি পড়ো তাহলে সাবধান থেকো। আমি যা করেছি তার জন্য আজও শাস্তি পাচ্ছি। তাজ হতভম্ব হয়ে গেল। কেমন হয়েছিল এই বাড়িতে? সে আরো অনুসন্ধান করতে লাগলো। পুরনো রেকর্ড ঘেটে জানতে পারলো জমিদার নন্দী পরিবারে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। জমিদারের এক কন্যা, যাকে সবাই খুব ভালোবাসতো, এক রাতে বাড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার নিখোঁজ হওয়ার পর বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। একে একে পরিবারের সবাই অন্যত্র চলে যায় আর বাড়িটি ফাঁকা পড়ে থাকে। অনেকে বলে মেয়েটি কখনো এই বাড়ি ছেড়ে যায়নি। তাজের মনে পড়ে গেল সেই পায়ের শব্দ, ফিসফিস আওয়াজ। সবকিছু কি তাহলে সত্যি? তাজ সেদিন রাতে আর সেখানে থাকেনি। দ্রুত ক্যামেরা গুছিয়ে সে বেরিয়ে এলো। পরদিন সকালে সে যখন তার ক্যামেরার ভিডিও চেক করলো, তখন আতঙ্কিত হয়ে গেল। ভিডিওতে স্পষ্ট দেখা গেল সে যখন ঘরটাতে ঢুকেছিল তখন তার ঠিক পেছনে একটা ছায়া দ্রুত সরে গেল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল তার ক্যামেরার শেষ অংশে একটা মৃদু কণ্ঠ শোনা যাচ্ছিল, তুমি ফিরে আসবে। তাজ আজও জানে না সেই রাতে তার সঙ্গে আসলে কি ঘটেছিল, কিন্তু এরপর থেকে সে আর কখনো নন্দীবাড়ির ধারের কাছে যায়নি। 2010 সাল। বাবা মা জাপানে বড় বোনের কাছে চলে গেলেন।
আমাকে নিয়েও যেতে চেয়েছিলেন, কিন্তু আমি দেশ ছেড়ে কোথাও যাবার মানুষ নই। ঢাকার ধুলো ময়লা কোলাহল আমার পছন্দ নয়। সবসময় মনে হতো গ্রামেই চলে যাব, সেখানে জীবন সাজাবো। বিয়ে শেষ করেছি, চাকরির কোনো ইচ্ছে নেই, তাই সিদ্ধান্ত নিলাম দাদার রেখে যাওয়া পুরনো বাড়িতে উঠব। বাড়িটা গ্রামের অনেক ভিতরে নির্জন জায়গায়, চারপাশে শুধু গাছপালা আর শূন্যতা। বাবা বলেছিলেন এখানে সত্যিকারের শান্তি পাবে। বাড়িটা বেশ বড়, পুরনো আমলের কাঠের কাজ করা জানালা, উঁচু ছাদ, প্রশস্ত বারান্দা। প্রথম দেখাতে যে কাউরি পছন্দ হবার মতন। 2004 সালে দাদা মারা যাওয়ার পর আর আসা হয়নি এই বাড়িতে। তখন থেকেই খালি পড়ে আছে। আশেপাশের কিছু লোক দিয়ে বাড়িটি পরিষ্কার করে উঠে পড়লাম। কিছুদিন পরে বুঝলাম শান্তি নামের জিনিসটা এখানে নেই। প্রথম কয়েকটা রাত ভালোই কেটেছিল, কিন্তু এক রাতে আনুমানিক রাত 3টার সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। হালকা চাপা গলার আওয়াজ আর থালা বাসনের শব্দ আসছে রান্নাঘর থেকে। আমার প্রথম ধারণা হলো হয়তো ঘুমের ঘোরে উল্টাপাল্টা কিছু শুনছি, কিন্তু না, আমার কান পুরো সজাগ। আমি জেগে আছি। ভাবছিলাম পুরো বাড়িতে তো আমি একা, তাহলে রান্নাঘরে কে? আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে এলাম। বাইরে ঝাপসা আলো পড়ছিল। রান্নাঘরের দিকে থেকে থালা বাসন নড়াচড়ার শব্দ আসছে। কেউ যেন আলতো হাতে কিছু তুলছে নামাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, তারপর ভাবলাম হয়তো দেরি না করে গিয়ে দেখে আসা ভালো। কিন্তু দরজার কাছে আসতেই শব্দটা বন্ধ হয়ে গেল। রান্নাঘরে উকি দিলাম, কেউ নেই। সবকিছু আগের মতোই গুছিয়ে রাখা। থালা বাসন যেখানে ছিল সেখানে আছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। একটা ঠান্ডা অনুভূতি গায়ে ছুঁয়ে গেল। রান্নাঘরের জানালার পাশের পর্দা হালকা দুলছে, অথচ বাতাসের কোনো হালকা ঝাপটাও নেই। মনে হলো কেউ ঠিক কিছুক্ষণ আগেই এখান থেকে সরে গেছে। আমি ধীরে ধীরে ঘরের দিকে এগোতে লাগলাম, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ঠিক আমার পেছনে পেছনে আসছে। তার নিঃশ্বাসের শব্দ আসছে আমার কানে। পেছনে ফেরার সাহস হলো না। ঘরে যেয়ে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কিছু ঘটল না। এরপর থেকে প্রায় রাতের বেলা অদ্ভুত কিছু অনুভব করতাম। কখনো মনে হতো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো জানালার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে। এক রাতে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার গায়ে হাত রাখলো। আমি চমকে উঠে বসলাম। আশপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। অথচ স্পষ্ট অনুভব করলাম ঠিক কয়েক মুহূর্ত আগেই কেউ আমাকে ছুঁয়েছিল। এরপর এক রাতে একটা ঘটনা ঘটলো যা আমাকে নিশ্চিত করে দিল দাদার এই বাড়িটা একদম স্বাভাবিক নয়। সেদিন রাতের খাবারের পর আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম মুভি দেখার জন্য। বাড়িতে সম্পূর্ণ নীরবতা। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি হলো, কেউ যেন আমাকে দেখছে। আমি ধীরে ধীরে তাকালাম দরজার দিকে, আর ঠিক তখনই আমি দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা হাত ভেতরে ঢুকে আসছে। সাদাটে ফ্যাকাশে হাত। আমি পুরোপুরি জমে গেলাম। হাতটা ধীরে ধীরে আরো এগিয়ে এলো, যেন কিছু খুঁজছে। একটা মুহূর্তের জন্য মনে হলো আমি চিৎকার করব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি চোখ বন্ধ করলাম। কয়েক সেকেন্ড পর আবার খুললাম, কিছুই নেই। দরজা পুরোপুরি খোলা, কিন্তু বাইরে কেউ নেই। আমি লাফ দিয়ে উঠে দরজা বন্ধ করলাম। ভেতর থেকে ছিটকিনি দিলাম। আমার বুক ধরফর করছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সারা রাত আর ঘুম আসেনি। এ ঘটনার পর থেকেই আমি বাড়ির বিভিন্ন জায়গায় ছায়া দেখতে শুরু করলাম। মাঝরাতে ঘুম ভাঙলে মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, অন্ধকারে নিঃশ্বাস ফেলছে। একদিন বিকেলে বারান্দায় বসেছিলাম। সূর্যের আলো ম্লান হয়ে আসছিল, সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তখনই চোখে পড়ল উঠোনের এক কোণে একটা দীর্ঘ ছায়া মূর্তি। আমি তাকিয়ে রইলাম। সেই ছায়া নড়ল না, কিছু বলল না, কিন্তু এক অদ্ভুত অনুভূতি হলো ওটা মানুষ নয়। আশ্চর্যের বিষয় হলো আমি চোখ সরানোর পর যখন আবার তাকালাম, ছায়াটা আর সেখানে ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম এবার হুজুরকে ডাকাতে হবে। হুজুর এলেন বাড়িতে। চারপাশ ভালো করে দেখে বললেন এখানে কিছু একটা আছে। বাড়িটি অনেকদিন খালি পড়ে থাকার কারণে ওরা এখানে বাসা বেঁধেছে। আমি বললাম ওরা মানে একাধিক? হুজুর একটু চুপ থেকে বললেন হ্যাঁ, অন্তত 2 জন। একজন ছায়ার মতো আর একজন অনেক শক্তিশালী। আমার গা শিউরে উঠল। ওরা কি চায়? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। হুজুর বললেন তুমি এখানে আসার পর থেকে ওরা বিরক্ত হয়েছে। আমার কি করা উচিত? হুজুর দীর্ঘশ্বাস ফেললেন, বললেন তোমাকে সাবধানে থাকতে হবে। ওরা তোমাকে সরাতে চায়। উনি বাড়িটি বন্ধ করে দিল। হুজুর চলে যাওয়ার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে যা ঘটলো তা আমাকে এক প্রকার বাধ্য করলো এখান থেকে চলে যেতে। রাত আনুমানিক 3টা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, একদম অস্বাভাবিক নিস্তব্ধতা। ঠিক তখনই অনুভব করলাম আমার বিছানার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে চোখ খুললাম এবং আমি দেখলাম একটা বিকৃত আকৃতির ছায়া মানব আমার দিকে ঝুঁকে আছে। তার মুখ নেই, ফাঁকা গহ্বরের মতো কিছু একটা। আমি শ্বাস নিতে পারছিলাম না, পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ
আমার পা ধরে টান দিল। আমি বিছানা থেকে পড়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই একটা তীব্র বাতাসের ঝাপটা এলো। দরজা ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আমি উঠে দৌড়ে লাইট জ্বালালাম, কিন্তু ঘরে কেউ নেই। পরদিন আমি ঠিক করলাম এই বাড়িতে আর থাকবো না। আমি আমাদের গ্রামের বাজারের সাথে একটা বাড়িতে ভাড়া উঠলাম। যতদিন সেখানে ছিলাম সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক মাস পর একদিন কাজের জন্য আবার সেই বাড়িতে ফিরলাম। রাতটা থাকতে হবে। সেদিন রাতের বেলা জানালার পাশ দিয়ে যেতে যেতে একটা অপরিচিত আওয়াজ শুনলাম। কেউ যেন ধীরে ধীরে বলছে, তুমি ফিরে এসেছো। আমার গা হিম হয়ে গেল। আমি আর দেরি করলাম না, সোজা বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। সাইকেল নিয়ে সোজা চলে গেলাম আমার ভাড়া বাসায়। একা এই বাড়িতে থাকা সম্ভব না। আজও সেই বাড়িটা খালি পড়ে আছে, কিন্তু মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে গেলে মনে হয় জানালার ভেতর থেকে কেউ আমাকে দেখছে। নিজের বাড়িতে নিজেই হয়ে গেলাম অবাঞ্ছিত অতিথি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সবসময় ইবাদতে জড়িয়ে রাখবেন, যাতে করে কোনো কিছুর খারাপ প্রভাব আপনাদের উপর পড়তে না পারে। আল্লাহ হাফেজ। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমনিরহাট থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 28 বছর আগের একটি ঘটনা। ঘটনাটার সময়কাল ছিল 1998 সাল। ঘটনাটা ঘটেছিল রংপুর বিভাগের নীলফামারী জেলার ডুমার উপজেলার বোড়াগাড়ি গ্রামে। আর ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই যখন মাদ্রাসায় পড়তেন, তিনি সেই সময় একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন, একটা ভয়ের ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন। তিনি বলেছেন যে আমি যেন আমার মতো করে রাসেল ভাই আপনাকে ঘটনাটা শেয়ার করি। তো আমি চেষ্টা করবো তার মতো করে ঘটনাটা শেয়ার করার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো মাহমুদুল ভাইয়ের বয়স তখন ছিল 15 বছর। সে স্থানীয় কওমি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়তো। প্রতিদিনের মতো সেদিনও ঈশা নামাজ শেষে মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেয়। তো হাতে ছিল তার একটা হারিকেন। সে হারিকেনের আলোয় বাসায় ফিরতেছিল। তো মাদ্রাসা থেকে বাড়ি ফিরতে হলে গ্রামের পুরনো কবরস্থানের পাশে একটা সরু রাস্তা আছে, সেটা দিয়েই যেতে হয়। তো রাত তখন প্রায় 10টা বাজে। গ্রামের রাত মানে রাসেল ভাই খুবই, এই রাত 10টা মানে কিন্তু অনেক রাত। এই রাত 10টার সময় কিন্তু গ্রামের মানুষেরা এক প্রকার ঘুমিয়েই পড়ে সবাই। তো মাহমুদুল হাসান ভাই উনি দেখেন যে চারিদিক যেন একদম নিস্তব্ধ গভীরতা বিরাজ করতেছে। দূরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কোনো কিছুই শব্দ শোনা যাচ্ছে না, এতটাই নিস্তব্ধ নীরবতা। তো তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো বলে রাখা ভালো, সেই কবরস্থানটা এলাকার সব থেকে বড় কবরস্থান, এবং সেই কবরস্থানের পাশ দিয়ে এলাকার মানুষরা চলাচল করে। তো মাহমুদুল হাসান ভাই উনি সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে ওনার চোখে পড়লো কবরস্থানের একেবারে মাঝখানে, সেখানে একজন প্রায় 60 বয়সী একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। সেই বৃদ্ধর পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং একটা লুঙ্গি, মাথায় একটা সাদা টুপিও ছিল। তো তিনি দুহাত পিছনে রেখে তিনি একটা পুরনো কবরের দিকে তাকিয়ে আছেন, সেই 60 বয়সী লোকটা। তো এত রাতে একজন বৃদ্ধকে কবরস্থানের মাঝখানে কি করছে, এটা দেখে মাহমুদুল ভাই বেশ অবাক হলেন। কারণ তিনি নিয়মিতই যখন তিনি মাদ্রাসায় যান, তিনি কোনোদিনও এই কবরস্থানে, বিশেষ করে রাত 9টা-10টার সময়, তিনি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা বা মোনাজাত করা এই কোনো কিছুই তিনি দেখতে পাননি। তো হঠাৎ করে এত রাতে তিনি একজনকে কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বেশ ভয় পেয়ে যান। আর তার কাছে যে হারিকেনটা ছিল সেটা দিয়ে আসলে ভালোভাবে দেখার উপায়ও ছিল না। তিনি হারিকেনের আলোয় যা দেখেন সেটা হলো সেই লোকটা হচ্ছে একটা 60 বয়সী একটা বৃদ্ধ লোক হবে।
সে হয়তো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তেছে। তো এটা ভেবে মাহমুদুল হাসান ভাই ভাবলেন যে হয়তো তার বাবার কবর হতে পারে, হয়তো তার কোনো পরিচিত কবর হতে পারে। আর আলোর কারণে, আলো স্বল্পতার কারণে তিনি আসলে সেই মানুষটাকে স্পষ্ট দেখতেও পাচ্ছেন না যে তিনি কে। তো যাই হোক, তিনি এটাকে প্রথমে ভয় পেল, পরে তিনি স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়ে নেন। রাসেল ভাই সেদিন তার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো পরের দিন তিনি একইভাবে যখন বাসায় ফিরতেছেন, তো রাসেল ভাই তিনি দেখতে পান একই ব্যক্তি একই জায়গায় একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। তো তিনি দ্বিতীয় দিনও তিনি বেশ একটু ভয় পান, এবং পরবর্তীতে যখন দেখেন যে এটা সেই ব্যক্তিটাই, তো তিনি স্বাভাবিকভাবে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই সমস্যা দেখা দেয় তৃতীয় রাতে যখন সেই ব্যক্তিকে তিনি একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখেন, সেদিন মাহমুদুল হাসান ভাই বেশ অবাক হয়ে যান, এবং তিনি কৌতূহল দূর করার জন্যই তিনি সেই লোকটার উদ্দেশ্য করে বলেন, এই যে কে আপনি? আপনি কবরে এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি প্রতিদিন কবরে এখানে দাঁড়িয়ে থেকে কি করেন? এই কথা বলার পর রাসেল ভাই সেই লোকটা মাহমুদুল হাসান ভাইয়ের দিকে তাকায়। যখন মাহমুদুল হাসান ভাইয়ের দিকে সেই লোকটা তাকায়, মাহমুদুল হাসান ভাই এত পরিমাণ ভয় পেয়ে যান, তিনি বলেন তার জীবনে এটাই ছিল প্রথম ভয়। তিনি দেখতে পান সেই লোকটা কোনো স্বাভাবিক মানুষ নয় রাসেল ভাই। সেই লোকটার মুখটা মনে হচ্ছে যে পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে, এবং তার চোখ দুটো যেন লাল আলো একটা বের হচ্ছে। রাসেল ভাই তিনি তার হারিকেনে আলোয় যতটুকু দেখতে পান, এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান, এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। রাসেল ভাই পরের দিন সকালবেলা যখন ওই তাদের মাদ্রাসার এক হুজুর দেখতে পান যে তার কবরস্থানের পাশে রাস্তায় মাহমুদুল হাসান ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তো ওনাকে তখন মাদ্রাসা নিয়ে যাওয়া, এবং মাদ্রাসা নিয়ে যাওয়ার পর যখন তার জ্ঞান ফেরানো হয়, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে, তখন মাহমুদুল হাসান ভাই গত 3 দিনের কথা সমস্ত ঘটনাগুলো তিনি শেয়ার করেন তার হুজুরকে। তো হুজুর বুঝতে পারেন যে মাহমুদুল হাসান ভাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছেন, এবং তিনি সাথে থেকেই তাকে বাসায় পৌঁছে দেন, এবং বাসার লোকজনকে বলেন যে সে যেন মাদ্রাসায় 3 দিন না আসে। 3 দিন আসলে যেহেতু সে অনেক ভয় পেয়েছে, 3 দিন আসার দরকার নাই, সে সুস্থ হবে তারপরে আসবে। আর সেই সাথে সাথে কি হয়েছিল সমস্ত ঘটনা মাহমুদুল হাসান ভাইয়ের বাবা মাকে বলে দেন। রাসেল ভাই সেদিনের বিকেলের পর থেকে হঠাৎ করে মাহমুদুল হাসান ভাইয়ের আচরণ বদলে যেতে থাকে। তিনি মানে তার মুখ থেকে গোঙানি আওয়াজ আসতে থাকে হঠাৎ করে, এবং তিনি কোনো দিক দিয়ে যেদিকে তাকান সেদিকে তাকিয়েই থাকেন। তো মাহমুদুল হাসান ভাইয়ের মা অনুভব করেন যে ওনার শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর এসেছে। তো মাহমুদুল হাসান ভাইয়ের বাবা ডাক্তার নিয়ে আসেন। ডাক্তার প্রাথমিক চিকিৎসা করেন এবং টেস্ট দেখেন আর কি, পরীক্ষা করে দেখেন, এবং বলেন যে হয়তো বা ভয় পেয়েছে, এই কারণে জ্বর এসেছে। তো তিনি আসলে ওষুধ দিয়ে যান, কিন্তু দুঃখজনক ভাবে সেই ওষুধ রাতে খাওয়া দাওয়া করার পর যখন মাহমুদুল হাসান ভাই সেই ওষুধ খান, তার কিছুক্ষণ পরে তিনি আসলে বমি করে দেন, যা কিছু খেয়েছেন সবকিছু বমি করে দেন। তো যখন তিনি পানি খান, দেখা যায় যে পানিও তিনি বমি করে দিচ্ছেন, এতটাই তিনি অসুস্থ হয়ে যান। তো পরে সেই ডাক্তারকে আবার ডাকে নিয়ে আসা, এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে মাহমুদুল হাসান ভাই একদম স্বাভাবিক আছে, কিন্তু তারপরও তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তো সেই ডাক্তার জানতে চান যে আসলে এরকমটা হওয়ার কারণ কি, তার জ্বরটা কিভাবে এসেছে। তো তখন মাহমুদুল হাসানের ভাইয়ের বাবা শেয়ার করেন সেই ডাক্তারকে যে এরকম ভয় পেয়েছিল, যার কারণে তার শরীরে পরে আর কি জ্বর আসে। পরে সেই ডাক্তার বলে যে দেখেন আসলে এটা আসলে ওষুধ দিয়ে মনে হয় কাজ হবে না,
আপনি এক কাজ করেন, আপনার ওই হুজুরকে ডেকে এনে বিষয়টা বলেন, আশা করি তিনি সমাধান দিতে পারবেন। তো রাসেল ভাই এরপরে সেই হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। ভাই মাহমুদুল্লাহ সালাম ভাইয়ের যে মাদ্রাসার হুজুর আছে তাকে ডেকে নিয়ে আসা হয়। উনি পরীক্ষা নিরীক্ষা করার পর উনি বলেন যে হয়তো এটা জিন ঘটিত সমস্যা। আসলে উনি কোনো রুকাইয়ার কাজ করেন না, উনি শুধু মাদ্রাসার ছাত্রদেরকে পড়ান। তো উনি বলেন যে আমার একজন পরিচিত একজন বুজুর্গ আছে, আপনারা যদি চান তাকে আমি আসলে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমি কালকে সকালের মধ্যে তাকে নিয়ে আসবো। তো মাহমুদুল হাসান ভাইয়ের বাবা বলেন যে দেখেন হুজুর, মাহমুদের তো অবস্থা অনেক খারাপ, খুব ভালো হয় যদি আপনি আজকে সেই বুজুর্গকে নিয়ে আসেন, অনুরোধ করে হলেও আমি আপনার সাথে যেয়ে তাকে অনুরোধ করে নিয়ে আসবো। তো রাসেল ভাই যেই কথা সেই কাজ, দেখা যায় পরে সেই হুজুর রাজি হয়ে যায় এবং সেই বুজুর্গর বাড়িতে যান তারা। এবং তাকে তিনি আসতে চেয়েছিলেন না, কিন্তু যখনই আসলে মাহমুদুল্লাহ ভাইয়ের অবস্থা সম্পর্কে জানানো হয় যে তিনি প্রচন্ড পরিমাণে অসুস্থ, মানে এক প্রকার তিনি না থাকার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই হুজুর আর কি আসেন। তো আসার পর দেখেন যে হ্যাঁ আসলে তার উপর একটা জিন ভর করেছে, এটা খুবই একটা খারাপ জিন। তো এরপরে তিনি রুকাইয়া শুরু করেন এবং তিনি রুকাইয়া শেষ করে বলেন যে চিন্তার কারণ নাই, আমি সেই জিনটাকে আসলে বোঝাতে সক্ষম হয়েছি বা তার সাথে আমি কথা বলেছি আমার জিনের মাধ্যমে, সে আর আপনার ছেলেকে ক্ষতি করবে না। আসলে সেই জিনটা জানিয়েছে যে আপনার ছেলে সেদিক দিয়ে যাওয়ার সময় ওই জিনটা নাকি কবরের পাশে জিকির করতেছিল। তো আর কি আপনার ছেলে আসলে তার সাথে মানে হঠাৎ করে কথা বলার কারণে তার জিকিরের ব্যাঘাত ঘটে, এই কারণে সে আসলে ক্ষিপ্ত হয়ে যায় এবং আপনার ছেলেকে সাহায্য করার জন্যই আসলে সে তার উপর ভর করেছিল। তো যাই হোক, সেই জিনটা ভালো ছিল, তাকে বোঝানোর পরে সে চলে গিয়েছে। আশা করি আপনাদের সন্তানের সাথে আর কোনো সমস্যা হবে না। তো রাসেল ভাই এরপরে সত্যি সত্যি তারপরের দিন সকাল থেকে মাহমুদুল হাসান ভাই একদম সুস্থ হয়ে যান, মনে হয় যে তার সাথে কোনো কিছুই ঘটেনি। এবং ঠিক একদিন পর থেকে তিনি পুনরায় মাদ্রাসা যাওয়া শুরু করেন। কিন্তু যেহেতু ওই মাদ্রাসার হুজুর জানেন যে মাহমুদুল হাসান ভাইয়ের সাথে কি ঘটনা ঘটেছে, এরপর থেকে তিনি চেষ্টা করেন যে সন্ধ্যার আগেই তাকে বাসা পাঠিয়ে দেওয়ার জন্য। সারাদিন তিনি মাদ্রাসায় থাকতেন, সন্ধ্যার আগে তিনি বাসা চলে যেতেন। তো রাসেল ভাই এটাই ছিল মাহমুদুল হাসান ভাইয়ের ছোটবেলার একটা ঘটনা। ঘটনাটা 1998 সালের দিকে নাকি ঘটেছিল, তিনি বলেছেন তার জীবনের একটা ভৌতিক ঘটনা, ভৌতিক অভিজ্ঞতা। তো তিনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি চেষ্টা করেছি সেভাবেই শেয়ার করার। তারপরও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।